আমার চ্যানেলে অনেক ধরনের ভূত, পিশাচ, গোয়েন্দার গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে দেবদেবী, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক এইসবের উল্লেখ থাকে। গল্পে রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির জন্য আমি এইসব ব্যবহার করে থাকি। কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমি আশা করব এই চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুরা সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলিকে গ্রহণ করবেন। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুমন প্রামাণিক সুমু চ্যানেলের নতুন নিবেদন সাসপেন্স থ্রিলার অডিও স্টোরি অভিশপ্ত বাংলার রহস্য। রাইটার আমি সুমন প্রামাণিক। গল্পটি যখন লিখেছিলাম তখন 2017 সাল, কলেজের ফার্স্ট ইয়ারের এক্সাম সবে শেষ করেছি। এবার আপনারা শুনতে থাকুন সেই সাসপেন্স থ্রিলার অভিশপ্ত বাংলোর রহস্য। শুরু হচ্ছে চ্যাপ্টার 1, অভিশপ্ত বাংলোতে আমরা। রহস্য, এই কথাটার মধ্যে এক আলাদা অনুভূতি আছে। সত্যি কথা বলতে, সিনেমা হোক বা রিয়েল লাইফে, এর মধ্যে রহস্য না থাকলে দুটোই একঘেয়ে মনে হয়। আমার লাইফেও এরকম অনেক রহস্যময় ঘটনার উপস্থিত হয়েছিল, তা আমি নিজে বুদ্ধি দ্বারা রহস্যগুলোকে উদ্ঘাটন করেছি। তবে এইবারের ঘটনাটা একটু আলাদা। বাংলায় প্রবাদ আছে, কেঁচো খুঁড়তে কেউটে, কিন্তু আমি এটাকে বলবো কেউটে খুলতে কাল কেউটে। ঘটনা শুরুর আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। 2017 সালের কথা, সুবিধার জন্য সময়টা বর্তমানকাল রাখলাম। আমি বর্তমানে বাসবুর কলেজের ছাত্র। সবেমাত্র প্রথম বর্ষের ইংলিশ অনার্সের পরীক্ষা শেষ করলাম। তাই আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও থেকে বেরিয়ে আসার। আমি আর আমার বন্ধুরা সবাই অ্যাডভেঞ্চার প্রিয়। আমি, কৌশিক, ডোনা ঠিক করলাম দার্জিলিং যাব। ওখানে কৌশিকের মামা থাকেন, আর উনি ওখানে একটা বাংলোও কিনেছেন। কৌশিকের সাথে ওর বোন কৌশানী যাবে। আমার সাথে যাবে আমার ভাই বুবাই, আমার বোন চন্দনা আর ওর বান্ধবী অনুশ্রী। আমাদের গ্রুপের মধ্যে আমি, চন্দনা, ডোনা, বুবাই খুবই সাহসী আর কিছু ক্যারাটে মুভও জানি। যাত্রার বিবরণ না দিয়ে আসল ঘটনায় আসা যাক। শুধুমাত্র বলে রাখি, কৌশিকের মামা বাংলোটি কিনেছেন অফিসের কাজের জন্য। উনি নিজের বাড়িতেই থাকেন। আমরা যখন দার্জিলিং পৌঁছলাম তখন দুপুর 3টে। এসে উঠলাম কৌশিকের মামার বাড়ি। মামার মুখেই শুনলাম ওই বাংলো নাকি কোনো এক সাহেবের। সাহেব গত হয়েছেন অনেক দিন হলো। সাহেবের ছেলের কাছ থেকে এই বাংলোটি কেনেন, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা বলেন ওটা নাকি অভিশপ্ত বাংলো। যে একবার সন্ধ্যার পর যায় সে আর ফিরে আসে না। তবে মামা কাজ সেরে সন্ধ্যার সময়ই ফিরতেন। উনি এসব অলৌকিক ব্যাপারের আভাস পাননি। মামা প্রথমে অস্বীকার করলেও আমরা জোর করাতে আমাদের থাকার ব্যবস্থা ওই বাংলোতেই হলো। মামার বাড়ি বাংলো থেকে প্রায় 1.5 কিলোমিটার। যথারীতি আমরা একটু জলখাবার খেয়ে সন্ধ্যার আগে বাংলোয় গিয়ে উঠলাম। এত সুন্দর বাংলো এর আগে আমরা কখনো দেখিনি। বাংলোটা সাহেবি কায়দায় বানানো। বাংলোটা দোতলা, আর লক্ষ্য করলাম বাংলোর গঠন সুন্দর হলেও অনেক পুরাতন হয়েছে, তাই কেমন একটা ভুতুড়ে টাইপের। তবে আমাদের বাংলোটা বেশ লাগলো। এই বাংলোটা দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার আছেন, নাম রাসবিহারী কাকা। লোকটাকে দেখে মনে হলো আমরা আসাতে উনি অপ্রস্তুত এবং অসন্তুষ্ট হয়ে পড়েছেন। লোকটার চালচলন তেমন সুবিধের মনে হলো না। লোকটাকে খুবই সন্দেহজনক মনে হলো। যাই হোক, মামা রাসবিহারী কাকাকে সব বুঝিয়ে বলে গেলেন, আমাদের ভালোভাবে খেয়াল রাখতে বললেন, আর কোনো রকম অভিযোগ শুনতে উনি নারাজ। মামা যাওয়ার পর কাকা যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু কেন এই ধরনের আচরণ? আমরা সবাই পরস্পরের দিকে তাকালাম। সবার মনে একই প্রশ্ন। হঠাৎই কাকা কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেল। মনে হলো বাংলোর ভিতরে কোথাও। বুবাইকে বললাম, কি ভাই, ছুটিটা দারুণ কাটবে, কি বল?
চন্দনার সাথে সাথে বলল, সিরিয়াসলি খুব মজা হবে রে। এবার কৌশিকের বোন একটু রেগে গেল আর বলল, নাও এবার শুরু করে দাও তোমাদের গোয়েন্দাগিরি। ডোনা লাফিয়ে উঠে বলল, বোন কিন্তু খারাপ বলেনি, সুমন শুরু করে দে। আজ তো তোর আবার শার্লক হোমসের ওয়াটসনও আছে দেখছি। যা বলেছিস। কৌশানী তো বলেও বিপদে পড়ে গেল, বলল, ওয়াটসনটা আবার কে? চন্দনা বলে উঠল, এই যে আমার দাদার আদরের বোন। এবার তো অনুশ্রী আরও ক্ষেপে গেল, বলল, দেখ চন্দ্রনা, এখানে লোকে এটাকে অভিশপ্ত বাংলো বলে, প্লিজ কোথাও যাস না। অনুশ্রী বলল, তার থেকে বরং চ আমরা সবাই মিলে একটু গল্প করি। চন্দনা বলল, তোরা গল্প শুরু কর, আমরা একটু দেখে আসি। আমাদের সহ্যের বাঁধ এই লোকটা ভেঙে দিয়েছে। বুবাই বলল, ওরা যখন রহস্যের গন্ধ পেয়েছে ওদেরকে আর আটকানো যাবে না। তুই ব্যাপারটা একটু দেখ তো, আমাদের মনের কৌতূহলটা একটু দূর হোক। বাংলার সামনে যে বসার জায়গা ছিল ওখানেই আমরা বসেছিলাম। আমি আর বোন বাংলোর ভেতরে ঢুকলাম। আরে বাস, এটা যেন এক রাজবাড়ি। চন্দনা, ঝাড়বাতিটা দেখ, যদি না আসতাম অনেক কিছু মিস করতাম রে। কিন্তু সব ঘরই তো বন্ধ, লোকটা গেল কোথায়? উপরে দেখি কাঠের বড় সিঁড়ি উঠে গেছে ঠিক মাঝ বরাবর। আমরা সেই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। লোকটা হেব্বি সেয়ানা, সব লাইট জ্বালেনি, ভেবেছে এই হালকা আলো আঁধারিতে আমরা ভয় পেয়ে যাব, কিন্তু জানে না ও আমরা কারা। কিছু দূর উঠতেই আমার মোবাইলটা বেজে উঠল। মায়ের ফোন। আর ওপরে ওঠা হলো না, কারণ মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক আসছিল না। আমরা নেমে বাংলোর বাইরের দিকে গেলাম। পুরো কথা শেষ হওয়ার আগেই কলটা কেটে গেল। দেখলাম মোবাইলের টাওয়ার নেই। আমি চন্দনাকে বললাম। চন্দনা বলল, আমারও একই অবস্থা, বাকি কারোর মোবাইলেও টাওয়ার নেই। ডোনা বলল, রাসবিহারী কাকার কি খবর? আমি বললাম, আরে খুঁজতেই আর পারলাম কোথায়, তবে লোকটাকে একটু চোখে চোখে রাখতে হবে। বুবাই বলল, দেখ আমরা তো সবসময় মোবাইল ইন্টারনেট এসব নিয়েই থাকি, আজ মোবাইল রেখে দে, আর নেটওয়ার্ক তো নেই, চল সবাই মিলে একটু জমিয়ে আড্ডার আসর বসাই। এই বাঙালির আড্ডা হচ্ছে ঐতিহ্যময়। এই ইন্টারনেটের যুগে এই আড্ডার কদর কমে গেছে রে। মনের কথা বলে দিলি ভাই। আমার কথা শেষ না হতে হতেই কৌশিক বলল, এই অভিশপ্ত বাংলোতে একটু ভূতের গল্প হবে নাকি? আর সঙ্গে সঙ্গে কৌশিক আরও বলল, আমার একটা সত্যিকারের ভূতের গল্প আছে। আমি বললাম, আজকে সবার লাইফে যদি কারোর অলৌকিক ঘটনা ঘটে থাকে সব শোনানো হোক। অনুশ্রী বলল, ওই সব কেন? না না, অন্য গল্প, অন্য কিছু হোক, একটু রোম্যান্টিক গল্প করা হোক, সবার লাভ স্টোরি শোনা হোক। চন্দনা বলল, তুই সত্যি একটা ভেতুর ডিম। লাভ স্টোরি মানে তো সেই ছ্যাঁকা খাওয়ার গল্প। দেখ এই সিচুয়েশানে ভূত একদম পারফেক্ট। আমি বললাম, কৌশিকের গল্পটা আগে শোনা যাক। কৌশিক ভাই শুরু কর। কৌশিক বলতে আরম্ভ করলো। প্রায় 1 বছর আগেকার ঘটনা। আমার বাবা মা আর বোন একটা বিয়ে বাড়ি গিয়েছিল। আমি ঘরে একা, কি করব ভালো লাগছে না, একটা বন্ধুকে কল করে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে বাগানের দিকে চলে গেলাম। আমি খেয়াল করিনি অনেকটা ভিতরের দিকে চলে এসেছি। ফোনটা রাখার পর বুঝলাম বাগানের এই দিকটায় কখনো আসেনি। জ্যোৎস্নার আলোতে মোটামুটি দেখা যাচ্ছিল। হঠাৎই একটা ছায়ামূর্তি সামন থেকে সরে গেল, আর সাথে সাথেই আমার খুবই ঠান্ডা লাগতে আরম্ভ করলো। আমি আবার ছায়ামূর্তিটাকে দেখলাম, এবার আমার কাছে, খুব কাছে। ঠিক তখনই আমার মাথা উঠতে আরম্ভ করলো, আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম বিছানায় শুয়ে আছি, মাথাটা খুব ভারী ভারী লাগছে। মার কাছ থেকে শুনি ওনারা নাকি সারা রাত আমাকে খুঁজে পাননি। পরের দিন আমাকে পায় অজ্ঞান অবস্থায়, জ্বরে গা পুড়ে যাচ্ছিল। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি। এক ওঝা পবিত্র জল ছিটিয়ে নাকি আমার জ্ঞান ফেরায়।
আমরা তো শুনে অবাক। আমি বললাম, বলিস কি ভাই, আর কেউ কিছু শেয়ার করবে নাকি? আমার ঘটনা হলো, আমি ঠিক প্রতি পূর্ণিমার রাতে একটা পরীর স্বপ্ন দেখি। আশ্চর্যের ব্যাপার হলো, ঠিক প্রতি পূর্ণিমায় একদম একই পরী, মানে একটা অপরূপ সুন্দর শুভ্র ডানাওয়ালা পরী, যেন পরীর দেশের রাজকন্যা, আমাকে ডাকে। ডোনা বলল, আজ তো চাঁদটা পুরোটাই গোল, হয়তো পূর্ণিমা, তোর পরী আজও আসবে, দেখা করাবি তো? এই জন্যই আমি কাউকে কিছু বলি না। শেষমেশ তোরাও মজা করছিস তো, কর। তোদেরকে ছেড়ে আমি ওই পরীর সাথেই চলে যাব। দেখ ভাই, প্লিজ রাগ করিস না, একটু মজা করছিলাম রে। আচ্ছা, এই রাসবিহারী কাকাটা কোথায় গেল রে? এই রাসবিহারী কাকা এই ফাঁকা বাংলোতে কি করে? তবে কি রাসবিহারী কাকাই এই বাংলোটাকে অভিশপ্ত করেছে? আমি এবং আমার বন্ধুদের কি হবে এই বাংলোতে? রাসবিহারী কাকি কি আমাদের মেরে দেবে, নাকি কোনো প্রেতাত্মা আমাদের ওপর ভর করবে? যদি এইসব উত্তর জানতে চান তাহলে শুনতে থাকুন অভিশপ্ত বাংলার রহস্য, আর সুমন প্রামাণিক সুমো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুমন প্রামাণিক সুমো চ্যানেলের বিশেষ নিবেদন, অভিশপ্ত বাংলোর রহস্য। রাইটার আমি সুমন প্রামাণিক। আজ শুনবেন চ্যাপ্টার 2, মরার খুলি। চ্যাপ্টার 1-এ আপনারা শুনেছিলেন আমি এবং আমার বন্ধুরা পরীক্ষার শেষে দার্জিলিংয়ে বেড়াতে আসি। কৌশিকের মামার কেনা বাংলোতে গিয়ে আমরা উঠি। বাংলোটা সাহেবী কায়দায় বানানো। এখানকার স্থানীয় লোকেরা বলে ওটা নাকি অভিশপ্ত বাংলো। তবে বাংলোটা দেখতে একটু ভুতুড়ে টাইপের। ওখানকার যে কেয়ারটেকার থাকে, আমরা আসাতে উনি খুবই অসুবিধায় পড়লেন এবং তার গতিবিধি খুবই সন্দেহজনক। তারপর এবার সত্যিই বিরক্ত হয়ে রাসবিহারী কাকাকে ডাকতে লাগলাম, রাসবিহারী কাকা, রাসবিহারী কাকা। কিছুক্ষণ পর কাকা এসে গম্ভীর স্বরে বলল, এত চেঁচামেচি হচ্ছে কেন? আমি বললাম, কোথায় ছিলেন? কাকা চোখ রাঙিয়ে বলল, তার কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব না। কৌশিক বলল, আপনি এরকমভাবে কথা বলছেন কেন? কাকা এবার ধমক দিয়ে উত্তর দিল, আমি কোনো উত্তর দিতে বাধ্য নই। কৌশিক এবার রেগে গেল আর বলল, আপনার সাহস হয় কি করে আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করার, একটা সামান্য কেয়ারটেকার হয়ে? রাসবিহারী কাকার চোখ রেগে লাল হয়ে গেল। কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই কৌশিক বলে উঠল, দেখছি মামাকে জানাতে হবে, আপনার ব্যাপার স্যাপার ঠিক সুবিধের মনে হচ্ছে না। কাকা রাগটাকে একটু সামলে নিয়ে নিজেকে সংযত করে বললেন, দেখো বাবুরা, মেম সাহেবরা, এই বাংলোটার খারাপ বদনাম আছে। এখানকার লোকেরা শুধুই এসব কথা বলে না, রাত নামলে এখানে তেনাদের আগমন হয়। মানে ভূত প্রেত এরা এই বাংলোতে আসর জমায়। খুব সাবধান, একদম এদিক ওদিক ঘোরাফেরা করবে না। যদি সত্যিই ভূতের আবির্ভাব হয় তাহলে আপনি এখানে থাকেন কিভাবে? আপনার ভয় লাগে না? আমি কৌতূহলের সুরে জিজ্ঞেস করলাম। প্রশ্ন শুনেই মনে হলো উনি একটু ঘাবড়ে গিয়েছেন। তৎক্ষণাৎ নিজেকে সংযত করে বললেন, মানে আমরা বংশ পরম্পরায় এই বাংলোর দেখাশোনা করে আসছি, তাই তেনারা আমাদের কোনো রকম ক্ষতি করেন না। বুবাই প্রশ্ন করল, আপনি কবে থেকে এখানে কাজ করছেন? উনি প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বললেন, তোমাদের জন্য আজ চিকেন রোস্ট বানাচ্ছি, সাথে কি খাবে? ভাত, রুটি না পরোটা? আর অনেকক্ষণ তো হয়ে গেল, একটু গরমা গরম কফি করে নিয়ে আসি, সাথে সিঙ্গারা, নিমকি, ডিম টোস্ট। কারোর কিছু বলার আগে অনুশ্রী বলে উঠল, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি, বেশ খিদে পেয়েছে, আর ডিনারে পরোটা।
রাসবিহারী কাকা চলে গেল। আমরা সবাই রেগে অনুশ্রীর দিকে তাকালাম। ও বলল, কি তোমরা কেউ কি সিঙ্গারা পরোটা খাবে না? চন্দনা চেঁচিয়ে উঠল, তোর কি কোনো কমন সেন্স নেই? বুদ্ধিশুদ্ধি কবে হবে শুনি? এমন করছিস কেন? তোদের কি খিদে পায় না? ভালো হয়েছে, যা, খাবো না কিছু। এবার খুশি তো? বলেই অনুশ্রী উঠে চলে গেল। দিলি তো ওকে রাগিয়ে, বোন। আচ্ছা বল, ও একটা সামান্য সিচুয়েশন বুঝবে না? কৌশানী উত্তর দিল, আমরা তো এখানে বেড়ানোর জন্য এসেছি, আর বেড়ানো মানে একটু খাওয়া দাওয়া হবে না, তা কখনো হয়? ঠিকই তো। কৌশিক ওর বোনকে সাপোর্ট করলো। এতক্ষণে দোনা মুখ করলো, বলল, ওই লোকটা ওর কোনো ক্ষতি করে দেবে না তো? আমি বললাম, না না, লোকটা তো কফি বানাচ্ছে। তাও এই জায়গাটা ভালো নয়, এইসব ভূত প্রেত এসবে ও ভয় পায়। কৌশানী এবার আর বুবাই সঙ্গে সঙ্গে ওর তালে তাল মেলালো। চন্দনা বলল, আরে বাবা, আজকাল অনুশ্রীর খেয়াল একটু বেশি রাখা মনে হচ্ছে। কি ব্যাপার? সামথিং সামথিং। তাই নাকি রে আমার ভাই? ডুবে ডুবে জল খাচ্ছ নাকি? বুবাই একটু লজ্জা পেয়ে বলল, এই না না, তেমন কিছু নয়, এই এমনি। হঠাৎ আমরা অনুশ্রীর চিৎকার শুনতে পেলাম। কোথা থেকে আসছে চিৎকার? সঙ্গে সঙ্গে আমরা ছুটে গেলাম। আবার শুনলাম চিৎকার। বাংলোর ভেতর থেকেই আসছে। সবাই ছুটে বাংলোর ভেতরে ঢুকলাম। দূরে একটা ঘরের সামনে দাঁড়িয়ে ও ভয়ে কুঁকড়ে গেছে। কি দেখেছে ও? আমরা গিয়ে জিজ্ঞেস করলাম। ও শুধু হাত দিয়ে ইশারা করলো ঘরের ভিতরে। দেখলাম আমাদের থেকে প্রায় 10-12 হাত দূরে মনে হলো একটা ছায়া মূর্তি। আমি আর বুবাই ঘরে ঢুকলাম। ঘরে শুধুমাত্র একটা টিমটিমের লাইট ল্যাম্প জ্বলছে, তাই ঘরটা পুরো অন্ধকারাচ্ছন্ন। আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম। হঠাৎ একটা গম্ভীর স্বরে আমরা থমকে দাঁড়ালাম। কি করছো এই ঘরে? কারোর ঘরে এভাবে অনুমতি ছাড়া কোনো সভ্যভদ্র ছেলেরা ঢোকে না। কোথা থেকে রাসবিহারী কাকা এসে হাজির। সরি, মানে আমরা। আমার কথা শেষ হওয়ার আগেই উনি বলে উঠলেন, দেখো, আগেও বলেছি, এখনো বলছি, এই বাংলোতে ঘোরাফেরা করো না। বেশি কৌতূহল ভালো নয়। তোমাদের কফি রেডি, চলে আসো। এই বলে কাকা চলে গেল। এবার চন্দনা সোজা ছায়ামূর্তির দিকে এগিয়ে গেল আর বলল, না, ভয়ের কিছু নেই। এটা একটা তো সামান্য কালো চাদর দেয়ালের হুকে টাঙানো ছিল, কিন্তু দূর থেকে হুবহু মানুষের আকারের মতো লাগছিল। যাই হোক, সবাই বেরিয়ে এলাম টিফিন করব বলে, কিন্তু যে খাবে বলে লাফাচ্ছিল সে শুধুমাত্র কফিটাই খেলো। অনুশ্রীর ভয়টা এখনও পুরোপুরিভাবে যায়নি। আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে ওপরের দুটো ঘরে পাশাপাশি, একটা ঘরে মেয়েরা আর একটা ঘরে ছেলেরা। এখন অনুশ্রীকে নিয়ে ওদের ঘরেই যাওয়া হলো, আর ওকে বোঝাতে লাগলাম যে তেমন কিছু নেই এখানে, ওই লোকটা পছন্দ করছে না আমরা এখানে থাকি। যথারীতি ডিনারের সময় হয়ে এলো। 2 ঘন্টা ধরে অনুশ্রীকে বুঝিয়ে অনেক হাসি মজা করে স্বাভাবিক করা গেল। বুবাই তো ওর জন্য ডান্সও পর্যন্ত করে দিল। দুজনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব লক্ষ্য করলাম। সত্যি অনুশ্রী খেতেও পারে, আর সত্যি বলতে আমরা সবাই একটু বেশি খেয়ে ফেললাম। লোকটা আর যাই হোক, রান্না কিন্তু দারুণ করে। এখানকার মুরগির রোস্ট, দারুণ টেস্ট। সাথে পরোটা, চানা মটর, রসগোল্লা, দারুণ, অসাম। তবে রসগোল্লার টেস্ট ঠিকঠাক হলো না। রসগোল্লার আসল টেস্ট কলকাতাতে, এটা মানতে হবে। আর শেষে বুবাই আর কৌশিকের বোন কোল্ড ড্রিঙ্কস খেল না। বললো, এই ঠান্ডা ওয়েদারে কোল্ড ড্রিঙ্কস? না না, একদম নয়। কিন্তু আমরা কোথায় আর ছাড়ার পাত্র, তাই কোল্ড ড্রিঙ্কসটাও ছাড়লাম না, একেবারে মেরে দিলাম।
এত খাওয়া দাওয়ার পর আর গল্প করতে ইচ্ছা করলো না, তাই ওরা ওদের রুমে আর আমরা আমাদের রুমে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। রাত তখন ঠিক কটা বাজে জানি না। একটা বিকট অট্টহাসিতে আমাদের ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল যেন পাতালপুরীর কোনো রাক্ষসের হাসি। হাসিটা থামতেই আমরা তিনজন লাইট জ্বাললাম। আমরা ছুটে পাশের ঘরের দরজায় গিয়ে ধাক্কা লাগাতে আরম্ভ করলাম। চন্দনা, ডোনা, বুবাই, অনুশ্রীর নাম ধরে ডাক দিল। কিছুক্ষণ পর চন্দনা দরজা খুলল। ঘরে ঢুকে দেখি কেউ নেই। আর কিছু জিজ্ঞেস করার আগে মেঝেতে চোখ পড়তেই চোখ দাঁড়িয়ে গেল। মেঝেতে একটা মরার খুলি পড়ে আছে। কৌশিক কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, আর সবাই কই? দেখলাম চন্দনাও একটু ভয় পেয়েছে। আস্তে আস্তে বলল, খাটের তলায়। ওদেরকে বেরিয়ে আসতে বললাম। কৌশানী তো প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, দাদা আমি এখানে থাকবো না। সবাই বেরিয়ে এলো, কিন্তু অনুশ্রী কই? ডোনা বলতে আরম্ভ করলো, আমরা সবাই তো ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎই একটা ভয়ানক অট্টহাসিতে আমাদের ঘুম ভেঙে যায়। প্রথমে একটু ভয় পেলেও ভাবলাম তোরা হয়তো ইয়ার্কি করছিস, কিন্তু তারপর জানালা ভেঙে একটা জিনিস অনুশ্রী গায়ে এসে পড়লো। মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে দেখি একটা মরার খুলি। অনুশ্রী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় আর মেঝেতে পড়ে যায়। কৌশানী ভয়ে খাটের তলায় ঢুকে পড়ে, আর ওর দেখা দেখি আমরাও আর অনুশ্রীকে ট্রেনে আমাদের কাছে নিয়ে আসি। আগে ওকে বের কর, বুবাই ব্যস্ত হয়ে উঠল। অনুশ্রীর চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফেরানো হলো। আমরা সবাই ঘরে চলে আসলাম। অনুশ্রীকে একটু আশ্বাস দিলাম, আর আমরা ছেলেরা সোফাতে আর মেয়েরা মানে বোনেরা ওরা সব বিছানাতে। ভোরের দিকে মনে হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই। সকাল হতেই সবাই ওই ঘরে গেলাম। আমি সাহস করে মরার খুলিটা হাতে নিলাম। আরে এটা তো প্লাস্টার অফ প্যারিসের। মানে? সবাই একসাথে বলল, মানেটা জলের মতো পরিষ্কার। কেউ আমাদের এই বাংলো থেকে ভয় দেখিয়ে তাড়াতে চায়। চন্দনা বলল, এর পিছনে নিশ্চয়ই ওই লোকটার হাত আছে, কারণ ওই লোকটাই জানতো একমাত্র আমরা এই ঘরেই আছি। আর অনুশ্রী একটু ভয় পায় এটাও ওই লক্ষ্য করেছে। ডোনার কথায় ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে গেল। দেখ, জানলার পিছনে সামান্য দূরে একটা গাছ আছে। ব্যাপারটা ভালোভাবে জানার জন্য বাংলোর পিছন দিকে গেলাম। দেখলাম কয়েকটা গাছও আছে বড় বড়, আর একটা জঙ্গলও। আর ওই জঙ্গলের ভিতরে একটা ছোট্ট মতো ফাঁকা জায়গা। ওখানে গেলাম, দেখলাম গাছের তলায় একটা আধ খাওয়া সিঙাড়া পড়ে আছে। পিঁপড়েও ধরেছে ওটা, আর সাথে চীনাবাদামের খোসাও পড়ে আছে। আরে এ ভূত তো চীনাবাদাম সিঙাড়া সব খায়। বুবাই বলল, আচ্ছা এই ব্যাপার। ভূত যখন নয়, এদের গুবু আর ফাঁদ দুই দেখিয়ে ছাড়বো। সবাই বাংলোতে ফিরে এলাম। কাকাকে ডাকলাম। দেখি কাকা সবে ঘুম থেকে উঠে বলল, কিছু হয়েছে নাকি? এত ডাকাডাকি করছো কেন? আমরা বললাম, তেমন কিছু নয়, কাল রাতে একটু ভূতের দর্শন পেয়েছিলাম। তোমাদের তো আগেই সাবধান করেছি, তোমরা একটু পর নিচে আসো, তোমাদের জল খাবার রেডি করছে। আমাদের মুখে এইসব কথা শুনেও লোকটার চালচলনের কোনো রকম কোনো পরিবর্তনই লক্ষ্য করলাম না, যেন ওনার কাছে ব্যাপারটা স্বাভাবিক। আমরা উপরে গিয়ে ফ্রেশ হলাম। আমরা ঠিক করলাম পুরো ব্যাপারটা জানতে হবে। আমি বললাম, কাল থেকেই আমাদের ওপর কেউ নজর রাখছে। কাল যখন অনুশ্রীর চিৎকার শুনে আমরা ছুটে গেলাম, আমি ঠিক তখনই পাশের জঙ্গলে এক ঝলকের জন্য সত্যি একটা ছায়ামূর্তি দেখেছিলাম। আর অনুশ্রীর ওই অবস্থার জন্য কাউকে কিছু বলা হয়নি। বাংলো থেকে কেউ বা কারা আমাদের তাড়াতে চাইছে, কিন্তু কেন? কি এমন আছে এই বাংলোতে? সত্যিই কি এখানে ভূত আছে? রাসবিহারী কাকার আসল পরিচয় কি?
আমরা কি এখান থেকে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো, নাকি এই ছায়ামূর্তির রহস্য সমাধান করে ফেলবো? আসলে এই ছায়ামূর্তিটা কে? রাসবিহারী কাকাই কি কিছু করাচ্ছে? যদি জানতে চান এই সব কটা প্রশ্নের উত্তর, তাহলে শুনতে থাকুন অভিশপ্ত বাংলোর রহস্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুমন প্রামাণিক সুমু চ্যানেলের বিশেষ নিবেদন, অভিশপ্ত বাংলোর রহস্য। রাইটার আমি সুমন প্রামাণিক। আজ শুনবেন চ্যাপ্টার 3, অশরীরী আত্মা। এর আগের চ্যাপ্টারে আপনারা শুনেছিলেন পরীক্ষার শেষে কৌশিকের মামার বাড়ি দার্জিলিং আমরা ঘুরতে আসি। রাতে খাওয়া দাওয়ার পর বাংলোতে আমরা ঘুমাচ্ছিলাম, আর এক ভয়ানক অট্টহাসিতে আমাদের ঘুম ভেঙে যায়। জানলা ভেঙে একটা মরার খুলি অনুশ্রীর গায়ে এসে পড়ে। পরে জানা গেল ওটা প্লাস্টার অফ প্যারিসের। এদিকে আমি একটা সত্যি সত্যি ছায়ামূর্তি দেখলাম জঙ্গলের ভিতরে। আমরা প্ল্যান করছিলাম এর ভেতরের রহস্যটা কিভাবে জানবো। তারপর আমি মনে মনে ভাবলাম ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে। যথারীতি সবাই নিচে নেমে আসলাম ব্রেকফাস্ট ছাড়ার জন্য। সে তো কি এলাহি ব্যাপার! রাসবিহারী কাকা আমাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন। ডিম টোস্ট, বাটার টোস্ট, খাঁটি গরুর দুধ, কলা, চিকেন স্টু, 2 রকমের চিপস। কিন্তু রাসবিহারী কাকা এত সব আয়োজন করলো কিভাবে? আমরা সিরিয়াসলি অবাক হয়ে যাচ্ছি। এত তাড়াতাড়ি এত আয়োজন কোনো সাধারণ মানুষের কর্ম নয়। তবে কি রাসবিহারী কাকা কোনো প্রেতাত্মা? এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরছে। হঠাৎ রাসবিহারী কাকা আমাকে লক্ষ্য করে বললেন, কি ভাবছ? এত আয়োজন এত তাড়াতাড়ি করলাম কিভাবে? তোমাকে দেখে মনে হচ্ছে আমায় নিয়ে তোমার চিন্তা খুব বেড়ে গেছে। আমি তো শুনেই অবাক। আমি যে কথাটা ভাবছি উনি ধরতে পারছেন কি করে? তবে কি সকালে যা যা করেছি সব লক্ষ্য করেছেন উনি? আমার সব ভুলিয়ে যাচ্ছে। উনি আবার বললেন, অত চিন্তা না করে খাওয়া শুরু করো। আমি বললাম, না না, চিন্তা করছি আর কোথায়? কৌশিক বলে উঠল, চিন্তার তো একটা কিছু আছেই। এই বন জঙ্গলের ভেতরে সুইগিতে ডেলিভারি দিতে আসে নাকি জোম্যাটো? বাবুরা, এসব আমার নাতনি বানিয়েছে। নাতনি? সবাই অবাক হয়ে কথাটা বললাম। ও এখানেই থাকে, মাঝে মাঝে ও বাড়ি চলে যায়। ওর বাড়ি কোথায়? বুবাই প্রশ্নটা করল। কাকা সম্পূর্ণভাবে কথাটা এড়িয়ে গেল। বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর তোমাদেরকে কাছে একটা ভালো জায়গা থেকে ঘুরিয়ে আনবো। কৌশানী বলল, সত্যি ভালো জায়গা আছে ঘোরার? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নাও, তারপর তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো। তোমরা খেয়ে নাও, আমি উপরের ঘরের কাঁচটা পরিষ্কার করে দিয়ে আসছি। ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে। আশ্চর্য! উপরের ঘরের জানালার কাঁচ ভেঙেছে, এই কথাটা কাকাকে তো আমরা কেউ বলিনি। লোকটা খুবই ধুরন্ধর। আর আবার এই নাতনিটাকে আমরা তো কেউ তাকে দেখিনি। বুবাই বলল, বাংলোটা অভিশপ্ত কিনা জানি না, তবে খুবই আশ্চর্যের। দিনে দিনে নতুন নতুন চরিত্রের আবির্ভাব হচ্ছে। কি জানি কে আবার কোথা থেকে চলে আসে। যাই হোক, সবাই হাসি ঠাট্টা মজা করে ব্রেকফাস্ট করলাম। সত্যি খাবারের টেস্টগুলো দারুণ, একদম অসাম। এ দেখছি নাতনি তার দাদুর থেকে বেশি ভালো রান্না করে। সবে মাত্র ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, হঠাৎ কাকার গলা,
কই নাও, চলো এবার। আমরা বললাম, একটু ওয়েট করো, আমরা ড্রেস চেঞ্জ করে আসি। কাকা অনুশ্রীকে লক্ষ্য করে বলল, কি ব্যাপার মামনি, আজকে এত চুপচাপ কেন? না না, তেমন কিছু নয়, ও ভয়ে ভয়ে উত্তর দিল। আমরা ওপরে চলে গেলাম। সবার মাথায় তখন অনেক প্রশ্ন ঘুরছে, সবাই আলোচনা করতে লাগলাম। মাঝে মাঝে রাসবিহারী কাকার ব্যবহার দেখে মনে হচ্ছে উনি খুব ভালো লোক, আবার মাঝে মাঝে ওনার আচরণ আমাদেরকে অনেক কিছু ভাবতে বাধ্য করছে। যদি তেমন কিছু দেখি সোজা হাত চালিয়ে দেব। মোনা বলল, একদম যা বলেছে। ওরা ড্রেস চেঞ্জ করতে ওদের রুমে গেল, আর আমরা আমাদের রুমে। যথারীতি সবাই ড্রেস চেঞ্জ করে নিচে গেলাম, আর আমরা কাকার সাথে একটু জঙ্গলের দিকে ঘুরতে বেরোলাম। সত্যি জায়গাটা বেশ মনোরম, কিন্তু আমার মাথায় সেই একই প্রশ্ন ঘুরে যাচ্ছে। আর ঠিক করলাম এদের সবার থেকে আলাদা হয়ে আমাকে তদন্ত করতে হবে। সুযোগ বুঝে কেটেও পড়লাম। ওরা যেদিকে যাচ্ছিল আমি সুযোগ বুঝে তার অন্যদিকে চলে গেলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ জঙ্গলটা কেমন একটা থমথমে হয়ে গেল, মানে আবহাওয়াটা যেন চেঞ্জ হয়ে গেল, পুরো থমথমে, কোথাও কোনো আওয়াজ নেই, একটা পাখির ডাক পর্যন্ত কানে আসছে না। এটা কি হলো? আর বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন কোনো অলৌকিক শক্তি আমাকে এগোতে বাধা দিচ্ছে। হঠাৎ কিছু দূরে একটা 14-15 বছরের বাচ্চা মেয়েকে দেখতে পেলাম, তাও অস্পষ্ট, ঠিকঠাকভাবে দেখতেও পাচ্ছি না। তার মুখটা কিন্তু ভালোভাবে বুঝতেও পারছি না, হয়তো এখানকার স্থানীয় কোনো বাচ্চা। আমি ডাক দিলাম, ওই দাঁড়াও, শোনো, ওই বাচ্চা, ওই শোনো না। কিন্তু কোনো উত্তর এলো না। মেয়েটা আমার থেকে দাঁড়িয়েছিল প্রায় 50 মিটার দূরে হবে। হঠাৎ মেয়েটা কোনো একটা গাছের আড়ালে লুকিয়ে গেল। ঠিক তখনই আবার আবহাওয়া স্বাভাবিক হলো, পাখির ডাক যেমন শুনতে পাচ্ছিলাম তেমন শুনতে পাচ্ছি। এবার একটা নতুন শব্দও শুনতে পাচ্ছি না। কিসের শব্দ? বলতে বলতে একটা ছুরি আমার পাশ বেয়ে চলে গেল। আমি বুঝতে আর দেরি করলাম না, আমি ছুটতে আরম্ভ করলাম। কিছু দূর গিয়ে একটা তারে পা আটকে পড়ে গেলাম। উফ, এটা আবার কি! সঙ্গে সঙ্গে পাশ থেকে কয়েকটা ছুঁচালো কাঠ খাঁচার মতো আকার নিয়ে তীব্র বেগে ওপরে উঠতে লাগলো। আমি একটুর জন্য প্রাণে বেঁচে গেলাম। আর দেরি নয়, উঠে একদম ঊর্ধ্বশ্বাসে দৌড় মারলাম। একেবারে সোজা বাংলোর সামনে গিয়েই থামলাম। এসে দেখলাম ওরা এখনো ফেরেনি। হঠাৎ সেই আবহাওয়া বদলে গেল, আর এবার একটা স্পষ্ট বাচ্চা মেয়ে, অর্থাৎ 14-15 বছরের একটা বাচ্চার আওয়াজ শুনতে পেলাম। বাঁচতে চাইলে চলে যাও এইখান থেকে। আমি বললাম, কে তুমি? সামনে আসো। আর আমাদের এখানে কিসের বিপদ? লক্ষ্য করলাম আকাশে কালো মেঘ জমে এসছে, চারিদিকটা কেমন আধার আধার ভাব হয়ে গেছে। উত্তর এলো, আমি হলাম সেই দাদু যে তোমাদের রান্না করে খাইয়েছি। কিন্তু সে তো বুঝলাম, কিন্তু তুমি সামনে আসো। সত্যি বলছি, তোমার হাতের রান্না কিন্তু দারুণ, তুমি তোমার দাদুর থেকেও ভালো রান্না করো। আবার অদূর থেকে আওয়াজ ভেসে এলো, তুমি আমাকে দেখতে পাবে না। আওয়াজটা যদিও এমনভাবে আসছিল মনে হচ্ছিল যেন কোনো মানুষ কথা বলছে না। তবে কি কোনো অশরীরী আত্মা? কথাটা ভাবতেই আমার গায়ে সব নুন দাঁড়িয়ে গেল। আমি আবার প্রশ্ন করলাম, তুমি কোথায় আছো? আমার সামনে এসো, তোমাকে কিছু
প্রশ্ন করতে চাই। আবার জবাব এলো, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যদি প্রাণ নিয়ে বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। আমি বললাম, দেখো একটা কথা বলি, তোমরা দাদু নাতনি মিলে ভেবো না যে আমাদেরকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবে। এখানে কদিনের জন্য ঘুরতে এসেছিলাম, কিন্তু এসে যা দেখছি সব কীরকম সন্দেহজনক। রাসবিহারী কাকা মানুষটি সুবিধের বলে মনে হয় না। কিছু মনে করো না তোমার দাদুর নামে এই কথাটা বলার জন্য। কথাটা বাধ্য হচ্ছি বলতে। আবার উত্তর এলো, তুমি একদম সত্যি কথা বলছো। আমার দাদু মানুষটা ভালো নয়। আচ্ছা তুমি কোথায় আছো এখন? প্লিজ আমার সামনে আসো, নইলে তোমার পরিচয় দাও। তুমি যেটা ভাবছো আমি সেটাই। আমি অশরীরী। এই কথাটা শোনার পর আমার পিঠে শিরদাঁড়া বেগ হিমের স্রোত বয়ে গেল। তবে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আর আমার তেমন কিছু করার ক্ষমতাও নেই। ওই বদমাস বাজে লোকটা আমাকে বন্দি করে রেখেছে। আমি আস্তে আস্তে আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলছিলাম। তাও মনের জোর এনে সমস্ত শক্তি দিয়ে আমি আবার প্রশ্ন করলাম, মানে তাহলে এটাই সত্যি যে এই অভিশপ্ত বাংলোতে এখানকার লোকেরা যারা সন্ধেবেলায় আসে তুমি তাদের হত্যা করো? এবার আওয়াজটা একটা চিৎকারের আকার নিল। দেখো আমার কাছে সময় নেই। আমি নিজের ইচ্ছে মাত্র একবার বেরোতে পারি, তাই আমার 3 দিনের সময়। আজ 3 দিন। আমাকে দয়া করে মুক্ত করে দাও। আমি বললাম, কিভাবে মুক্ত করব? সেই অশরীরী বলল, সন্ধ্যাবেলা দাদু আসছে আর তোমাকে খুঁজতে খুঁজতে এই দিকেই আসছে। তুমি দয়া করে আমার কথা কাউকে বলো না। আমার সাথে হয়তো আর তোমার কোনোদিন সাক্ষাৎ হবে না। আর আজকের দিনটা তোমাদের জন্য খুবই অশুভ। হঠাৎ আবহাওয়া আবার স্বাভাবিক হলো, পাখির ডাক সব কিছু আমি আবার শুনতে পাচ্ছি, কিন্তু আমার সারা শরীর কাঁপছে। কি করবো কিছু ভেবে পাচ্ছি না, মাথা গুলিয়ে যাচ্ছে। আমার সঙ্গে কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখলাম, নাকি সত্যি কোনো প্রেতাত্মার সঙ্গে কথা বললাম? জানি না আমার বন্ধুরা প্রত্যেকে বিশ্বাস করে, কিন্তু এই কথাটা কি ওদের সামনে বলা উচিত হবে? আর রাসবিহারী কাকা, ওই অশরীরী আত্মা কি বলে গেল? ওই লোকটা সুবিধের নয়, আর ওকে নাকি আটকে রেখেছে। মানে মানে কিভাবে আটকে রেখেছে? তবে কি রাসবিহারী কাকা কোনো তান্ত্রিক না কাপালিক? আর কিচ্ছু ভাবতে পারছি না, আমার সব ভুলে যাচ্ছে, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমার বোন, ভাই, বন্ধুরা সব কোথায়? রাসবিহারী কাকা ওদের কোনো ক্ষতি করে দেবে না তো? আমি কি করব? স্থানীয় পুলিশ স্টেশনে জানাবো, কিন্তু আমার হাতে তো প্রমাণও নেই। পুলিশকে যদি আমি বলি আমি অশরীরী আত্মার সঙ্গে কথা বলেছি, হয়তো আমাকেই পাগল ভাববে। না, এ কথা আমি আমার বন্ধু বান্ধবদের কাছেও বলতে পারবো না। হয়তো বলতে পারতাম, কিন্তু সিচুয়েশানটা ঠিক এখন তেমন নয়। তবে কি আত্মাটা মিথ্যে কথা বলবে, নাকি রাসবিহারী কাকা যে কথাগুলো বলেছে সেগুলোই সত্যি? হয়তো এই আত্মার থেকে বাঁচানোর জন্যই আমাদেরকে সাবধানে থাকতে বলতো। উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সব গুলিয়ে যাচ্ছে। আর এখন এখন এত প্রশ্ন, আমার সব প্রশ্নের উত্তর চাই। ওই অশরীর আত্মা সত্যি বলছে, নাকি রাসবিহারী কাকা সত্যি বলছে? এখানকার স্থানীয় বাসিন্দারা কিভাবে অদৃশ্য হচ্ছে,
রাসবিহারী কাকা ওদের কি আটকে রাখছে নাকি ওই অশরীরী আত্মা ওদেরকে মেরে ফেলছে? যদি ওই আত্মা সত্যি কথা বলে তাহলে তো আমার বোন, ভাই, বন্ধুদের খুব বিপদ। ওরা কোথায়? আমি কি একা ওদের খুঁজে পাবো? আর কোনোদিন কি আমি আমার মায়ের সাথে দেখা করতে পারবো? নাকি বোন, ভাই সবাইকে আমাকে হারাতে হবে? যদি জানতে চান এই সব কটা প্রশ্নের উত্তর তাহলে শুনতে থাকুন অভিশপ্ত বাংলোর রহস্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুমন প্রামাণিক সুমো চ্যানেলের বিশেষ নিবেদন, অভিশপ্ত বাংলোর রহস্য। রাইটার আমি সুমন প্রামাণিক। আজ শুনবেন চ্যাপ্টার 4, কার রক্ত। এর আগের চ্যাপ্টারে আপনারা শুনেছিলেন জঙ্গলে রাসবিহারী কাকার সাথে ঘুরতে যাওয়ার সময় আমি একটু আলাদা হয়ে যাই। তারপর এক অশরীরী আত্মার সাথে আমার কথা হয়। সে জানায় আজ আমাদের খুব বিপদ, আর রাসবিহারী কাকা নাকি তাকে আটকে রেখেছে। তারপর কিছুক্ষণ পর একটা আওয়াজে আমার চেতনা ফিরল। দাদা, তুই এখানে? তোকে আমরা কখন থেকে খুঁজে যাচ্ছি, কোথায় ছিলিস তুই? হ্যাঁ, এটা আমার বোনের গলা। উফ, কি শান্তি পেলাম ওর আওয়াজটা শুনে। এতক্ষণ ধরে যেসব চিন্তা মাথায় ঘুরছিল। আর আমি বললাম, আরে তেমন কিছু নয়, আসলে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই চলে এসেছিলাম। রাসবিহারী কাকা বলল, সেটা বলে আসবে তো। আর কেমন সন্দেহ নজরে আমার দিকে তাকালো। তারপর হঠাৎ কাকা বাংলোর ভেতরে চলে গেল। আমি ওদেরকে বললাম, চল ওপরে চল। কিন্তু ওরা উপরে যাওয়ার পর আমি নিচে দাঁড়িয়ে গেলাম, কারণ আমাকে দেখতেই হবে রাসবিহারী কাকা কি করছে। দেখলাম যে ঘরটাতে আমরা ছায়ামূর্তি দেখেছিলাম, কাকা ওই ঘরে ঢুকলো। তারপর দেখলাম উনি ঘরের ভিতর আর একটা ঘর আছে, তিনি সেই ঘরে ঢুকলেন। আমি ভাবলাম এই সুযোগ, একবার কাকার ঘরটা দেখে আসতে পারলে হয়। সাহস করে ওই ঘরটাতে ঢুকলাম। ওই ঘরটা থেকে পায়ের শব্দ পেলাম। কি করবো বুঝতে পারছি না। কাছেই দেখলাম একটা টেবিল চাদরে ঢাকা আছে। ওই টেবিলের তলায় গিয়ে ঢুকলাম। আমার সঙ্গে এর আগে যা যা ঘটে গেল, এরপরে এইটুকুনি সাহস করতে আমার কোনো ভয় করলো না। চুপচাপ টেবিলের তলায় ঢুকে বসে পড়লাম। কিছুক্ষণ পর হালকা করে পর্দাটা উঁচু করে দেখি কাকা পুঁটুলি থেকে কী সব টেনে বের করছে। কিন্তু কি, হঠাৎ উনি একবার এই টেবিলের দিকে তাকালেন। আমি আগেই বুঝতে পেরে টেবিলের পর্দা ফেলে দিয়েছিলাম। এদিকে বুকটা ধড়ফড় করতে লাগলো, যদি এসে দেখে। যাই হোক, তেমন কিছু করলো না। কিছুক্ষণ পর আমি আবার পর্দাটা হালকা করে উঁচু করে দেখতে থাকলাম। যা দেখলাম সেটা দেখার পর আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম লোকটা একটা পুঁটুলি থেকে মরার খুলি বের করেছে, আর তার সাথে দুটো হাড়, এবং হাড় দুটোকে পুরো ক্রস চিহ্নের আকারে রেখেছে, এবং মরার খুলিটা ঠিক তার মাঝখানে। আর লক্ষ্য করলাম কাকা নিজের ড্রেস চেঞ্জ করে একটা লাল কাপড় গায়ে দিয়ে আর একটা লাল ধুতি পরে এসছে, আর কালো কালো রুদ্রাক্ষ গলায়। তবে কি কাকা তান্ত্রিক না কাপালি? ঠিক তখনই আমার নাম ধরে বন্ধুরা চিৎকার করতে আরম্ভ করলো, সুমন, ও সুমন, সুমন। উফ, একটা কাজে এসেছি। সত্যি এদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। এদের জন্য শিওর ধরা পড়ে যাব। এদিকে কাকার ওসব কথার কোনো পরোয়া না করে নিজের কাজ চালিয়ে যেতে থাকলো। এবার মন্ত্র পড়ছে, ওং হ্রিং ক্লিং সাহ খল খল জল জল প্রচ্ছল ছল ছল ভৌতিক শরণিতে আত্মার টলমল স্বাহা স্বাহা স্বাহা।
কিছুক্ষণ এভাবে মন্ত্রপাঠ করলো। কিছুক্ষণের মধ্যে আবহাওয়া ঠিক সেই রকম শুনশান হয়ে গেল। তারপর যা দেখছি, আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না, স্বপ্ন নয়, এগুলো সত্যি সত্যি আমার চোখের সামনে হচ্ছে। দেখলাম ওই মরার খুলি আর হাড়গুলোর ঠিক উপরে একটা কালো ছায়ামূর্তির আবির্ভাব হলো। কাকা ছায়ামূর্তিটাকে প্রশ্ন করল, কিরে, তুই তো আজ বেরোতে পারতিস, বের হয়েছিস নাকি? ছায়ামূর্তির দিক থেকে আমার পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। হ্যাঁ, এটা আমি আগেও শুনেছি, সেই প্রেতাত্মার কণ্ঠস্বর। সেই অশরীর প্রেতাত্মা প্রায় এক চিৎকার করে বলে উঠল, নিজের নাতনিকে মুক্তি না দিয়ে নিজের কার্যসিদ্ধি করছো, কোনোদিন তোমার ভালো হবে না। আর কেন দিন দিন এই নির্দোষ মানুষগুলো প্রাণ নিচ্ছ? কাকা হুঙ্কার করে বলে উঠল, আজকাল দেখছি তোর মুখের বুলি বেশি ফুটেছে। আজকের পর থেকে তুই এখানে সারা জীবনের জন্য বন্দি হয়ে থাকবি। তোকে আর কোনোদিন কেউ মুক্ত করতে পারবে না। আর আমি তো আমার বলির বকটা পেয়ে গেছি। এই বলে কাকা আবার মন্ত্রপাঠ করতে আরম্ভ করলো। ওং হ্রিং ক্লিং স্বাহা খল খল জল জল পচ্ছল ছল ছল ভৌতিক শরণেতে আত্মারা টলমল স্বাহা স্বাহা স্বাহা। এবং তার কমণ্ডলু থেকে কি একটা জল মতো ওই খুলির গায়ে ছুঁড়ে দিল, আর সাথে সাথেই সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। আর আবহাওয়াটা আবার কেমন স্বাভাবিক হয়ে গেল। এদিকে আমার বন্ধুরা ডাকতে ডাকতে নিচে চলে এসেছিল। সুমন, ও সুমন! কাকা তৎক্ষণাৎ পাশের ঘরে গিয়ে নিজের জামা কাপড় পাল্টে চলে এলো এবং ওই পুঁটলিটার মধ্যে মরার খুলি হাড়গুলো ঢুকিয়ে তাড়াতাড়ি আমাদের বন্ধুদের কাছে চলে গেল। এই সুযোগ আমিও টেবিল থেকে বেরোলাম। বেরিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম যে কাকা আমাদের বন্ধুদের নিয়ে বাইরের দিকে গেল। দেরি না করে আমি বেরিয়ে গেলাম ঘর থেকে, আর ছুটতে ছুটতে মুড়ি সিঁড়ি দিয়ে উঠে একদম সোজা ছাদে চলে এলাম। আর উপর থেকে আমি হাঁক দিলাম, বুবাই, কৌশিক, আমি ওপরে ছাদে আছি রে। ওরা বলল, ওপরে কি করছিস? তখন থেকে তোকে ডাকছি। আমি বললাম, আমার শরীরটা ভালো নেই রে, তাই ছাদে এসে একটু বসেছিলাম নিরিবিলিতে। এদিকে রাসবিহারী কাকার মুখটা দেখার মতো ছিল, সন্দেহ আর রাগ পুরো মিশ্রিত অবস্থায়। যাই হোক, নিচে নেমে এলাম ওদের সাথে কথা বলতে। বললাম, ওরা কোথায়? বুবাই বলল, অনুষ্ঠিত স্নান করতে ঢুকলো মনে হয়, আর বাকি তিনজন ঘরে আছে। হঠাৎ বাথরুম থেকে অনুশ্রী খুব জোরে চিৎকার করে উঠল। আমরা তৎক্ষণাৎ ছুটে গেলাম। চন্দনা, ডোনা আর কৌশানীও চলে এসছে। চন্দনা বলল, কিরে, কি হয়েছে? আমি বললাম, চন্দনা, তুই দেখ ওর কি হয়েছে। ওরা তিনজনেই বাথরুমে ঢুকে গেল। যাওয়ার পর কৌশানী চিৎকার করে উঠল। এবার যেটা দেখছি সেটা দেখে আশ্চর্য হওয়ার পালা। এতদিন সিনেমাতে দেখেছি, যেটা এখন সত্যি করে সেটাই দেখতে হচ্ছে। শাওয়ার থেকে রক্ত পড়ছে, আর রক্ত পড়ে পুরো বাথরুম রক্তময় হয়ে গিয়েছে। চন্দনা, ডোনা, কৌশানী, কৌশিক তৎক্ষণাৎ বাথরুম থেকে বেরিয়ে গেল, কারণ ওদের দেখে মনে হচ্ছিল ওরা এবার বমি করে দেবে। আমাদের তিনজনেরও প্রায় একই অবস্থা, কেরম বমি বমি ভাব করতে আরম্ভ করলো। কিন্তু আমি বাথরুমে ঢুকলাম, দেখলাম যে বাথরুমের প্লাম্বিংয়ের কাজটা দেওয়ালের ওপর থেকে করা, তাই পাইপটা ধরেই এগোতে লাগলাম। শেষ পর্যন্ত দেখলাম ওটা ছাদে গিয়ে জলের ট্যাঙ্কের সাথে মিশেছে। ছাদে গেলাম, গিয়ে ট্যাঙ্কের ঢাকনাটা খুলি।
আশ্চর্য, এখানে তো জলই আছে, কিন্তু শাওয়ারের রক্ত কোথা থেকে এলো? তখন মাথায় সেই অশরীরী প্রেতাত্মার কথা এলো। হঠাৎ পিছন থেকে আওয়াজ এলো, বুবাইয়ের কণ্ঠস্বর। বলল, দেখ, ওই ট্যাঙ্কে ঢোকার আগে পাইপটার একটা জয়েন্ট আছে, আর জয়েন্টটা গিয়ে ওই উপরে চিলেকোঠার ঘরে মিশেছে। দেখলাম, হ্যাঁ তাই তো। এদিকে কৌশিকও চলে এসছে। কৌশিক বলল, তাহলে এই রক্তের উৎস ওই চিলেকোঠার ঘরের মধ্যেই আছে, কিন্তু ওখানে তো শাটার বন্ধ, শাটারের চাবিটা পাবো কোথায়? কৌশিক উত্তর দিল, নিশ্চয়ই রাসবিহারী কাকার কাছে আছে, নিচে গিয়ে কাকাকে বলছি। কৌশিক নিচে গিয়ে চিলেকোঠা ঘরের চাবিটা কাকার কাছে চাইল। কাকা, চিলেকোঠা ঘরের চাবিটা কিন্তু আমার চাই। কাকা আবার সেই ক্রোধান্বিত চোখে আমাদের দিকে তাকালো আর বলল, এখানে কদিন ঘুরতে এসেছো, ঘুরে চলে যাও, এত কৌতূহল ভালো নয়। আর তাছাড়া ওই ঘরের চাবি আমার কাছে নেই। আমি বললাম, চাবি নেই? না বলেছি মানে না, একবার কথা কানে মাথায় যায় না। এদিকে ফিরে এলাম। বাথরুমের দিক থেকে চন্দনা এলো, বলল, এখন কিন্তু বাথরুমের শাওয়ার থেকে জলই পড়ছে। কি হচ্ছে এসব? আমি কিছু বুঝতেই পারছি না। চন্দনা বলল, দাদা তোরা কি কিছু আন্দাজ করতে পারছিস? আমি বললাম, ওপরে একটা চিলেকোঠার ঘর আছে, ওই ঘরের মধ্যে প্রায় অনেক রহস্যের সমাধান আমরা পেয়ে যাব। কিন্তু গেলি না কেন ঘরটা? আরে ঘরের চাবিটা তো রাসবিহারী কাকার কাছে, দিচ্ছে আর কোথায় যে যাব? দিচ্ছে না যখন, ওটাকে আদায় করতে হবে। বুবাই বলল, আজই যেভাবে হোক চাবিটাকে হাতাতে হবে। কৌশিক বলল, তার জন্য রাসবিহারী কাকাকে এই ঘর থেকে, মানে এই বাংলো থেকে একটু দূর করতে হবে। আমরা সবাই মিলে ঠিক করলাম ওই চিলেকোঠা ঘরের আর এদিকে রাসবিহারী কাকার ঘরের পুরো তন্ন তন্ন করে সার্চ করব। কিছু তো একটা গন্ডগোল আছেই। কি আছে ওই চিলেকোঠার ঘরে, আর কার রক্ত শাওয়ার থেকে পড়ছিল? তবে কি রক্তের উৎস ওই চিলেকোঠার ঘরে? আমার মাথায় আরও একটা প্রশ্ন ঘুরছে, ওই ছায়ামূর্তিটার রহস্য কি? আর আমাকে ছায়ামূর্তিটা কি বলেছিল? আজকের দিনটা আমাদের জন্য খুব খারাপ। তবে কি আজ আমাদের কোনো বিপদ হবে? ওই কাপালিক আমাদের কি মেরে ফেলবে? আদৌ কি জানতে পারবো ওই ছায়ামূর্তি মুক্তির উপায়? রাসবিহারী কাকা সে তান্ত্রিক না কাপালিক? ও কি আমাদের বাঁচতে দেবে? যদি জানতে চান এই সব কটা প্রশ্নের উত্তর, তাহলে শুনতে থাকুন অভিশপ্ত বাংলোর রহস্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুমন প্রামাণিক সুমো চ্যানেলের বিশেষ নিবেদন, অভিশপ্ত বাংলোর রহস্য। আজ শুনবেন চ্যাপ্টার 5, কাপালিকের কবলে। এর আগের পর্বে আপনারা শুনেছিলেন অনুশ্রী বাথরুমে স্নান করতে যাওয়ার সময় শাওয়ার থেকে জলের বোতলে রক্ত পড়তে আরম্ভ করে, আর আমরা সেই রক্তের উৎস জানার জন্য চেষ্টা করছিলাম। আমরা বুঝতে পারলাম ওই রক্তটা ওপরের ছাদের চিলেকোঠার ঘরের ভেতর থেকে কোথাও আসছে। আমরা রাসবিহারী কাকার কাছে গিয়ে চাবি চাইলে উনি আমাদের ধমক দিয়ে বলেন, এখানে ঘুরতে এসছো, ঘুরে বাড়ি চলে যাও, এত কৌতূহল ভালো নয়। আমরা ঠিক করলাম রাসবিহারী কাকাকে এই বাংলো থেকে একটু দূরে কথায় ব্যস্ত রাখবো, আর আমরা ওই রহস্যের সমাধান করব। তারপর আমরা ঠিক করলাম রাসবিহারী কাকাকে যে করে হোক এই বাংলো থেকে বের করতে হবে। যথারীতি
আমরা দুপুরে খাবার শেষ করে ঠিক করলাম বিকালের দিকে কাকাকে বলা হবে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। আর ঠিক করলাম যে আমি, চন্দনা, বুবাই বাংলোতেই থাকবো, কোনো একটা অজুহাত দেখিয়ে দেবো, আর বাকিরা রাসবিহারী কাকাকে ব্যস্ত রাখবে কথার ফাঁদে, কিন্তু এই বাংলো থেকে একটু দূরে। যাই হোক, প্ল্যান অনুযায়ী দুপুরে খাবার শেষ হওয়ার পর কৌশানী তার দাদাকে বলতে আরম্ভ করলো, দাদা, আমি কি এই জন্যই এখানে এসছি নাকি? আচ্ছা বল, এখানে এসছি একটু ঘুরবো না? কোথায় কি অসুস্থ হবে তার জন্য ঘোরাটাই বানচাল হয়ে যাবে। আর এই কথাগুলো রাসবিহারী কাকাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছিল। আর রাসবিহারী কাকা ঘরের এক কোণে দাঁড়িয়ে কথাগুলো সব শুনছিল। আমরা তো এটাই চাইছিলাম উনি শুনুক। কৌশিক একটু ঢং করে বলতে আরম্ভ করলো, দেখ বোন, চন্দনার তো জ্বর, ও যেতে পারবে না, তা আমরা যাই কি করে বল? তখন বুবাই বলল, আচ্ছা বোন, তুমি তোমার দাদার সাথে আর বাকিরা সবাই মিলে ঘুরে এসো, আমি না হয় এই বোনের সাথেই থাকি। এবার আমার পালা। আমি বললাম, তা কি করে হয়? চন্দনার জ্বর, আর আমরা কি সবাই ঘুরতে যেতে পারি নাকি? মোটামুটি এই জিনিসটাকে নিয়ে একটা গন্ডগোল বাঁধিয়ে ফেললাম। গন্ডগোলটা শুনে রাসবিহারী কাকা এসে হাজির। কি ব্যাপার, এত গন্ডগোল কিসের? হ্যাঁ, এবার কৌশানীর নাটক দেখার মতো। কৌশানী বলতে আরম্ভ করলো, দেখুন কাকা, এখানে এসছি দাদার সাথে বেড়ানোর জন্য, আর এখানে একজনের জ্বর হয়েছে, তাই জন্য নাকি আমরা বেড়াতে যেতে পারবো না। আমি অত শত কিছু জানি না, আমি ঘুরতে যাবই। এবার কাকা বলল, কার জ্বর হয়েছে? জ্বর হয়েছে সে বাদে সবাই চলো, আমি তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এবার আমি বললাম, দেখ কৌশিক, আমি আমার বোনকে ছেড়ে কোথাও যাব না। সাথে বুবাইও আমার তালে তাল মেলালো, আমিও আমার বোনকে ফেলে যাব না। রাসবিহারী কাকা পড়লেন মহা মুশকিলে। বললেন, এভাবে হয় নাকি? সবাই যাবে? উনি যেভাবে উত্তেজিত হয়ে যাচ্ছিলেন সবাইকে নিয়ে যাওয়ার জন্য, বুঝতেই পারছিলাম যারা যাবে তাদের জন্য ব্যাপারটা সুবিধের নয়, কিন্তু কি আর করা যাবে, প্ল্যান অনুযায়ী যেতেই হবে। বেশ কিছুক্ষণ ঝামেলা চলল এবং ঠিক হলো যে চন্দনার সাথে আমি আর বুবাই বাংলোতেই থাকবো, আর বাকিরা মানে কৌশিক, অনুশ্রী, ডোনা আর কৌশানী রাসবিহারী কাকার সাথে বেরোবে। আমরা ঘটনাটাকে এমনভাবে সাজিয়েছিলাম যে আমাদের 3 ভাই বোনের সাথে ওদের যেন একটা ঝামেলা বেঁধে যায়, আর এমনভাবে কথাবার্তা বলতে আরম্ভ করলাম যেন মনে হলো আমি, আমার বোন এবং আমার ভাই আর বাকিরা যেন একটা শত্রুতায় লিপ্ত হয়েছি। যথারীতি কাকার মুখে কোণে একটা শয়তানি হাসি লক্ষ্য করলাম। এবার কাকা একটু ধমক দিয়েই বললেন, অনেক হয়েছে, আমি কোনো রকম ঝামেলা শুনতে চাই না। যারা যেতে চাইবে যাবে, আর যারা যেতে চাইবে না এখানেই থাকবে। যাওয়ার আগে কাকা একদম আমার সামনে দাঁড়িয়ে কড়া গলায় শাসিয়ে গেল, এখানে থাকছো থাকো, কিন্তু কোনো রকম চালাকি করার চেষ্টা করো না, এর ফল কিন্তু খুব খারাপ হবে। আমি এমন ভাব করলাম যেন আকাশ থেকে পড়লাম। দেখুন কাকা, আমার বোন অসুস্থ, আপনার কি মনে হয় ওকে ফেলে আমরা কি এখন ঘুরতে বেড়াবো? কাকা আমার কথায় কান না দিয়ে শুধু বলে গেল, কথাটা যেন মনে থাকে। বলে বেরিয়ে গেল, আর সাথে কৌশিক, কৌশানী আর অনুশ্রী। সবাই বেরিয়ে যাওয়ার পর ডোনা বলল, আচ্ছা, এই বাংলোতে যদি কোনো গুপ্তধনের সন্ধান পাস আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবি। আমি বললাম, তুই আগে যা, নইলে কাকা সন্দেহ করবে, সারা জীবন গুপ্তধন গুপ্তধন করেই গেলি। এখনও বলছি ডোনা, নিজের লোকটাকে সামলা, না হলে ভবিষ্যতে অনেক বড় বিপদে পড়বি। দেখ সুমন, ওটা আমার পার্সোনাল ব্যাপার, তুই এখানে কোনো নাক গলাতে আসিস না। আজ তোর কথার টোন এরমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? তোর কাছে বন্ধুত্ব আগে নাকি গুপ্তধন? ডোনা আমার মুখের দিকে তাকালো আর বলল, বন্ধুত্ব তো সারা জীবন থাকবেই,
কিন্তু গুপ্তধন একবার পাওয়া যায়, দ্বিতীয়বার নয়, বলে সোজা বেরিয়ে গেল। আমরা একটু ওয়েট করতে থাকলাম যাতে কাকা এই বাংলোর চত্বর থেকে একটু দূরে চলে যায়। এদিকে কৌশিক, কৌশানী, অনুশ্রী আর ডোনা রাসবিহারী কাকার সাথে বেশ কিছুটা দূর চলে এসেছে। হঠাৎ ডোনা কি একটা দেখে দাঁড়িয়ে গেল, বলল, কাকা, একটা ত্রিশূল দেখতে পাচ্ছি, ওটা কি কোনো পুরনো মন্দির? কাকা এবার মেঘনার চাইতেই জল পেয়ে গেল আর বলল, হ্যাঁ, আর শুনেছি ওই মন্দিরে নাকি গুপ্তধন আছে, যাবে নাকি একবার দেখতে? গুপ্তধনের নাম শুনে ডোনা তো পুরো পাগল হয়ে গেল, বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই। কৌশিক এবার রেগে গিয়ে বলল, দেখ, প্লিজ যাস না। এবারে রাসবিহারী কাকার আসল রূপ ফিরে এলো। যাবে না? যাবে না মানে? নিশ্চয়ই যাবে ও। আর রাসবিহারী কাকা যেন ডোনাকে হিপনোটাইজ করে নিয়েছে। ডোনা মন্দিরের দিকে ছুটে যেতে আরম্ভ করলো। কৌশিক দৌড়ে গিয়ে ডোনার হাত ধরে টেনে থামালো আর বলল, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তৎক্ষণাৎ কাকা এসে কৌশিকের জামার কলার ধরে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল আর বলল, তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস? কৌশিক রেগে বলল, তোমার কাজ মানে? তোমার সাহস হয় কি করে আমাকে এভাবে ধাক্কা মার? কৌশিক উঠে কাকার দিকে এগোতে যাচ্ছিল, ঠিক তখনই 4-5 জন লোক কৌশিককে ঘিরে ধরল আর কৌশিকের সাথে সেই 4-5 জনে এক ভয়ানক মারপিট আরম্ভ হলো। কিন্তু কি আর করা যাবে, কৌশিক একা আর পড়ে উঠল। এদিকে কৌশানী আর অনুশ্রীকে ধরে 2 জন লোক আর এদিকে কৌশিককে চ্যাংদোলা করে কয়েকজন লোক মন্দিরের পিছনের রাস্তা দিয়ে নিয়ে চলে গেল। এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু ডোনার কোনো সম্বিতি ফিরছে না, ও যেন গুপ্তজনের জন্য অন্ধ হয়ে গেছে। রাসবিহারী কাকা ডোনাকে নিয়ে মন্দিরের ভেতরে চলে গেল। মন্দিরটা একটা পুরো মন্দির। আমি সবাইকে যা বললাম, মানে যা যা হয়েছে সব কিছু খুলে বললাম। ওরা তো শুনেই অবাক। চন্দনা বলল, তাহলে তো কৌশিক, কৌশানীর আর অনুশ্রীর খুব বিপদ। বুবাই বলল, লোকটা নিশ্চয়ই কাপালি। আর দেরি না করে আমরা ছুটে রাসবিহারী কাকার ঘরে গেলাম, মানে যে ঘরে আমরা রাসবিহারী কাকাকে আগে ঢুকতে দেখেছিলাম। লোকটা হেব্বি ধুরন্ধর, দরজায় তালা মেরে রেখেছে। এবার কি করি? আমি চিৎকার করে উঠলাম, আইডিয়া! সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আমি আমার ট্রাক্টর নিয়ে আসি। এই জন্যই বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বুবাইও বুঝতে পারলো চন্দনার কথা আর বলল, তুই ইলেকট্রিশিয়ান বলে এখানেও যন্ত্রপাতি নিয়ে হাজির? ভাই, এই যন্ত্রপাতির জন্যই আজকে রহস্যের সমাধান হবে, দেখ না। বলেই ব্যাগ থেকে 1 কেজির হাম্বল হাতুড়িটা বের করলাম, নিয়ে সজোরে এক তালার গায়ে মারলাম। ব্যাস, সাথে সাথেই তালা ভেঙে গেল। ঘরে ঢুকে খুঁজতে লাগলাম এদিক ওদিক। চন্দনা ঘরের মধ্যে যে ঘরটা ছিল ওই ঘরের মধ্যে ঢুকলো আর এদিকে আমি আর বুবাই এই ঘরটা খুঁজতে লাগলাম। ঘরের আসবাব বলতে তেমন কিছু নেই। ঘরের কোণে একটা ছোট্ট খাটিয়া আর খাটিয়াতে পাতা একটা চাদর, আর ঘরের এক পাশে একটা চাদরে ঢাকা টেবিল, আর টেবিলের উপর কয়েকটা টেবিল ল্যাম্প। এইসব খাটের তলা থেকেই, মানে খাটের নিচ থেকেই চাবির গোছাটা পাওয়া গেল। পাশের ঘর থেকে চন্দনা বলল, সুমন, বুবাই, তাড়াতাড়ি আয়। গিয়ে দেখলাম চন্দনা একটা সাহেবের বড় ছবির সামনে দাঁড়িয়ে আছে, আর সাহেবের চোখ দুটো যেন জ্বলছে। বুবাই বলল, আঁকা যতই নিখুঁত হোক, ওই চোখ ওভাবে কেউ বানাতে পারবে না। চোখের পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, আমরা এসব পরে দেখবো, আগে চিলেকোটার ঘরটা দেখি। বলে আমরা 3 জন ছুটে ছাদের চিলেকোটার ঘরের দিকে এগোলাম।
এ চাবি ও চাবি খুঁজতে খুঁজতে চিলেকোঠা ঘরের শাটারের তালাটা খুলে গেল। শাটারের তালাটা খুলতেই একটা বীভৎস বোটকা গন্ধ নাকে এলো। মনে হলো যেন মাংস পচা। কি এমন আছে এই চিলেকোঠার ঘরে? আসলে ওটা কিসের গন্ধ? কোনো কি মানুষ পড়ছে মরে পড়ে আছে? কৌশিক, কৌশানী, অনুশ্রীর কি হবে? আর ডোনা, ও কি ওই কাপালিক রাসবিহারী কাকা ওকে মেরে ফেলবে? আর সাহেবের ছবির সেই জ্বলন্ত চোখ, ওর পিছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? আর সেই পুরো মন্দির, এই মন্দিরের রহস্যটাই বা কি? যদি জানতে চান এই সব প্রশ্নের উত্তর, তাহলে শুনতে থাকুন অভিশপ্ত বাংলো রহস্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুমন প্রামাণিক সুমো চ্যানেলের বিশেষ নিবেদন, অভিশপ্ত বাংলোর রহস্য। রাইটার আমি সুমন প্রামাণিক। আজ শুনবেন চ্যাপ্টার 6, প্রেতাত্মার জবানবন্দি। এর আগের চ্যাপ্টারে আপনারা শুনেছিলেন রাসবিহারী কাকাকে প্ল্যান অনুযায়ী বাংলো থেকে বের করলাম। তারপর রাসবিহারী কাকার ঘর আমরা সার্চ করে চিলেকোঠা ঘরের চাবিটা খুঁজে পাই। আর এদিকে রাসবিহারী কাকা কৌশিককে মেরে আর কৌশানী ও ডোনা আর অনুশ্রীকে ধরে নিয়ে মন্দিরের ভেতরে চলে যায়। আর এদিকে আমরা চিলেকোঠা ঘরের চাবিটা খুলে এক বীভৎস বোটকা মাংস পচা গন্ধ পাই। তারপর ঘরে ঢুকতেই বেশ কিছু সন্দেহজনক জিনিস চোখে পড়ল। হসপিটালের অপারেশনের জিনিস। শালা লোকটা ডাক্তার নাকি রে? বুবাই বলল। সুমন এদিকে আয়। ঘরের কোণে দেখলাম একটা ফ্রিজ রাখা আছে, যেমন আইসক্রিম রাখার জন্য বড় ফ্রিজ হয় ঠিক তেমন। আর ফ্রিজটা খুলতেই চক্ষু চড়ক গাছ। ফ্রিজের ভেতরে পাউচ করা রক্ত ভর্তি। এর মানে লোকটা মানুষের রক্তে স্মাগলিং করে। এবার সত্যি কৌশানী, কৌশিক, অনুশ্রী আর ডোনার জন্য চিন্তা হতে আরম্ভ করলো। চন্দনা হঠাৎ চেঁচিয়ে উঠে প্রায় বমি করে দেওয়ার মতো অবস্থা হলো। ঘরের কোণে গিয়ে দেখলাম একটা চৌবাচ্চার মতো জায়গা থেকে বীভৎস পচা গান হচ্ছে। কোনো রকমে দম বন্ধ করে এই চৌবাচ্চার ওপরের ঢাকনাটা খুললাম। আর ঢাকনা সরাতেই এক নারকীয় দৃশ্য চোখে পড়ল, যা দেখলাম। দেখার পরে মাথা ঘুরতে আরম্ভ করলো, গা দিক করতে আরম্ভ করলো। চন্দনা ছুটে গিয়ে বাইরে বমি করে ফেললো। দেখলাম ওই চৌবাচ্চার ভিতরে মানুষের কাটা হাত, পা, শরীর এই সব রয়েছে। আমি আর বুবাই দাঁড়াতে পারলাম না, ছুটে চিলেকোঠার ঘরের বাইরে বেরিয়ে এলাম। লোকটা কি বীভৎস ডেঞ্জারাস। আমরা প্রচণ্ড বিপদে পড়ে গেছি রে, আর আমাদের সাথে আমাদের বন্ধুরাও। লোকটা কি কোনো মানুষ না নরকের কীট? আমি এবার সেই অশরীরী আত্মার কথা ভাবলাম। তৎক্ষণাৎ তিনজন মিলে ছুটে কাকার ঘরে ঢুকলাম, আর সেই মরার খুলি হাড়গোড়গুলো সব বের করলাম। আর কাকার সেই মন্ত্রটা যেভাবে তন্ত্রক্রিয়া করেছিল, সবটাই যেহেতু ভালোভাবে দেখেছি, তাই ভগবানের নাম নিয়ে বললাম, হে বাবা মহাদেব, তুমি মানুষেরও রক্ষক, ঠিক তেমনই ভূত প্রেত ওদেরও রক্ষক। সবাই তোমার চেলা। সবাই ভূত প্রেত থেকে বাঁচার জন্য তোমার কাছে যায়। আজ প্রথমবার হয়তো কোনো মানুষ তোমার কাছে ভূত দেখার জন্য প্রার্থনা করবে। তুমি দয়া করো বাবা মহাদেব। এদিকে মনে মনে ভয়ও হচ্ছে, তাই একবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা মনে মনে বলে নিলাম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মোক্ষামিতাৎ। এবার আমি লাল আসন পেতে
বসলাম আর রাসবিহারী কাকা ঠিক যেভাবে মন্ত্রপাঠ করেছিল আমি সেইভাবেই মন্ত্রপাঠ করতে লাগলাম। ওম খল খল জল জল প্রচ্ছল ছল ছল ভৌতিক স্মরণিতে আত্মারা টলমল সাহা সাহা সাহা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, হয়তো বাবা মহাদেবেরই দয়া। চোখের সামনে সেই ছায়াটির আবির্ভাব ঘটল। আমার কিছু বলার আগেই ছায়ামূর্তি বলে উঠল, তুমি? হ্যাঁ আমি। আজ খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমাদেরকে সাহায্য করো। ছায়ামূর্তি বলল, নিশ্চয়ই সাহায্য করব। এই পাশের ঘরে একটা বড় সাহেবের মূর্তি আছে। ওই ছবিটাকে সরালেই তোমরা একটা সুড়ঙ্গ দেখতে পাবে। ওই সুড়ঙ্গ একটা মন্দিরের তলায় গিয়ে মিশেছে, আর ওই সুড়ঙ্গের আরেকটা মুখ মন্দিরের ভেতরে গিয়ে মিশেছে। আর এই মন্দিরটা আগে একটা কালী মন্দির ছিল, কিন্তু এখন ওই কাপালে শয়তানের পুজো করে আর আমার বলি দেয়। আর একটা বলি যদিও দিতে পারে, ওই শয়তান কাপালিকের 301টা বলি পূর্ণ হবে। আর কাপালিকটা একটা দানবকে জাগিয়ে দেবে, যে শয়তান বহু বছর ধরে ওই মন্দিরে বন্দী হয়ে আছে। আর আমাকে দিয়ে এখানকার স্থানীয় বাসিন্দাদের আকৃষ্ট করত। এখানকার স্থানীয় বাসিন্দারা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বাঁচাতে এসে নিজেদেরই প্রাণ হারাতো। সর্বনাশ! যদি রাসবিহারী কাকা ওই শয়তানটাকে জাগিয়ে দেয় তাহলে কিভাবে ওর মোকাবিলা করব? ওই মন্দিরটা আসলে খুবই পবিত্র। ওই মন্দিরের কোথাও একটা মা কালীর মূর্তি লুকানো আছে, যেটা পুরোপুরি সোনার তৈরি। আর ওখানে যে শয়তানের মূর্তিটা আছে ওটাকে ভেঙে ফেলতে হবে। আর দানবটাকে ওই মন্দিরের এক পবিত্র ত্রিশূল দিয়ে আঘাত করলে দানবটাও শেষ হয়ে যাবে। আর একবার যদি ওই শয়তানের মূর্তিটা ভেঙে দেয়া যায় তাহলে রাসবিহারী কাপালিকের সব ক্ষমতা শেষ। বুবাই বলল, ওই মন্দিরের তলায় কি আছে? ওই মন্দিরের তলায় একটা গুপ্ত ঘর আছে, যেখানে কাপালিকটা তার শিকারদেরকে আটকে রাখে। আমি বললাম, তুমি কিভাবে মুক্তি পাবে? এবার ছায়ামূর্তি করুণ স্বরে বলতে আরম্ভ করলো, এই যে মরার খুলি আর হাড়গুলো দেখছো, এগুলো আমার। এগুলোকে সৎকার করলে আমি মুক্তি পাবো। আমি বললাম, আজ রাখি পূর্ণিমা, যদি সম্ভব হতো তোমার কাছ থেকে একটা রাখি পরতাম। কথাটা বলতে বলতে আমার চোখ থেকে জল বেরিয়ে এলো, আর তার সাথে ছায়ামূর্তিও কাঁদো কাঁদো স্বরে বলল, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এই দাদুর কাছে বড় হয়েছি, কিন্তু এমন ভালোবাসা কখনো দেয়নি দাদু। সবসময় নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করত। আর আমার শেষ অবধি এই দশা করলো। তোমার এই দশা কিভাবে হলো আমাদেরকে বলো। আমার এই অবস্থা ওই দুষ্ট দাদুই করেছে। ও প্রতি পূর্ণিমা রাতে বলি দেয়। একবার আমি বলি দিতে দেখিনি, আর আমার মুখ বন্ধ করার জন্য আমিও ওর শিকার হই। কিন্তু আমার আত্মাটাকে ও বন্দি করে ফেলে আর নিজের প্রয়োজনে ব্যবহার করতে থাকে। কতটা নিষ্ঠুর! ছি, আজ এই মানুষ সমাজের ওপর আমার ঘেন্না হচ্ছে। বুবাই বলল, এখন আর মানুষ মানুষ নেই রে, সবাই নৃশংস জানোয়ারে পরিণত হয়েছে।
মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। চন্দনা বলল, আর দেরি করা ঠিক হবে না। ওইদিকে আমাদের বন্ধুদের কি খবর আমরাও জানি না। এদিকে ছায়ামূর্তি আমাদের উদ্দেশ্যে বলল, আজ প্রথমবার একজন প্রেতাত্মা মানুষের জন্য প্রার্থনা করবে যেন সে জয়ী হয়। এই বলে ছায়ামূর্তি অদৃশ্য হলো। আমরা দেরি না করে সেই সাহেবের মূর্তির ছবিটা আস্তে আস্তে সরাতে লাগলাম। বহু কষ্টে সরালাম। দেখলাম একটা সুড়ঙ্গ চলে গেছে, আর সুড়ঙ্গের ভিতরে 2-3টে মশালও জ্বলছে। চন্দনা বলল, তাহলে ওই সাহেবের জ্বলন্ত চোখ আসলেই মশালেরই আলো। দেরি না করে আমরা সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়লাম। ঠিক করলাম বুবাই আর চন্দনা মন্দিরের নিচে ঢুকবে, আর আমি উপরে। ওরা ওখানে যদি কেউ আটকে থাকে তাদেরকে ছাড়াবে, আর আমি মন্দিরের উপরে অর্থাৎ মন্দিরের ভিতরে ওই শয়তানের মূর্তিটাকে ধ্বংস করব, আর সাথে যদি দানবটা জেগে যায় ওটাকেও। আর আমার সঙ্গে রয়েছে আমার অশরীরী বোন। আমি ওই মরার খুলি হাড়গোড়গুলো ব্যাগে ভরে নিয়েই যাচ্ছি। সুড়ঙ্গটা বেশ নিচু, হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। বেশ কিছুটা যাওয়ার পর সুড়ঙ্গটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। দেখলাম একটা ভাগ নিচের দিকে আর একটা ভাগ ওপরের দিকে উঠেছে। চন্দনা আর বুবাই নিচের দিকে ঢুকলো, আমি উপরের দিকটা। চন্দনা আর বুবাই কিছু দূর যাওয়ার পর দেখতে পেল সুড়ঙ্গটা মিশেছে একটা বড় জায়গায়, মানে একটা ঘর। ওখানে ওরা গিয়ে দেখল ঘরের এক পাশে অনুশ্রী কৌশানী বসে কাঁদছে, আর কৌশিক শুয়ে পড়ে আছে। কি ব্যাপার, কৌশিক ওভাবে শুয়ে পড়ে আছে কেন? তবে কি কৌশিককে ওরা, না এ হতে পারে না। আর পাশে একটা লম্বা চওড়া মেয়েও পড়ে আছে, ওটা আবার কে? ঘরের কোণে আরো 2জন বসে সিগারেট খাচ্ছে। বুবাই আর চন্দনা দেরি না করে পাশেই পড়ে থাকা একটা লোহার রড আর বেলচা নিয়ে ছুটে ওই 2টো লোকের দিকে এগিয়ে গেল। ওরা কিছু বোঝার আগেই বুবাই আর চন্দনা লোহার রড আর বেলচা দিয়ে পড়ে গেল, প্রায় মেরে মেরে আধমরা করে দিল। চন্দনা বুবাইকে দেখে কৌশানী আর অনুশ্রীর মুখে হাসি পড়ল। চন্দনা দেখল পাশে একটা জলের পাত্র আছে, ওটা থেকে জল ছিটিয়ে কৌশিকের মুখের, তারপর কৌশিকের জ্ঞান ফিরল। আর পাশে যে মেয়েটি পড়েছিল তার জ্ঞানও ফেরানো হলো। মেয়েটার কপাল মুখে কাটা দাগ, কৌশিকের কপাল থেকে রক্ত বেরোচ্ছে। যে লম্বা চওড়া মেয়েটা শুয়ে পড়েছিল সে জ্ঞান ফিরলেই বলতে আরম্ভ করলো, এটা একটা জাল নোট ছাপার আড্ডাখানা। আমি এখানকার থানার অফিসার ইনচার্জ। এখানকার মানুষগুলো আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছিল, তারই খোঁজ করতে আমি এখানে আসি। আর আমার সাথে কয়েকজন কনস্টেবল আর একজন ইন্সপেক্টর ছিল। এদের গ্যাংয়ের সাথে আমাদের প্রচণ্ড মারপিট হয়, আর এরা আমাকে মেরে এখানে আটকে রাখে। বাকি কনস্টেবলগুলোকে আমি আর দেখিনি, তারা আর বেঁচে নেই। ওই দিদিটা বলল, মানে? বুবাই বলল, আগে এখান থেকে বেরোই, ওই মন্দিরের ভেতরে এখানকার আসল কালপিট আছে। দিদিটা আর কৌশানী তো অবাক হয়ে গেল। ওরা তো বলল, আমরা তো কিছু বুঝতেই পারছি না। বুবাই বলল, এখন কিছু বোঝানোর সময় নেই, চল আমরা এখান থেকে বেরোই। দিদি বলল, এই সুড়ঙ্গে দিয়ে নয়, ওই সামনের পথ দিয়ে বেরোবো। কিন্তু অলরেডি 4 জন লোক এসে হাজির দরজার মুখে। আর এদিকে অফিসার ইনচার্জ কৌশিক, বুবাই আর চন্দনা রেডি। আর এখানে একটা যুদ্ধের সূত্রপাত।
এরপর কি হবে? আমার বোন, ভাই, বন্ধুরা ওরা কি বাঁচতে পারবে ওই গুন্ডাগুলোর হাত থেকে? আর আমি কি পারবো ওই রাসবিহারী কাকার মোকাবিলা করতে? আর অশরীরী আত্মা, সে কি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে নাকি আমাকে ধোঁকা দেবে? যদি জানতে চান এই সব কটা প্রশ্নের উত্তর, তাহলে দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অভিশপ্ত বাংলো রহস্য। সুমন প্রামাণিক সুমো চ্যানেলের বিশেষ নিবেদন, অভিশপ্ত বাংলোর রহস্য। আজ শুনবেন ফাইনাল চ্যাপ্টার, কাপালিকের অবসান ও পরীর দর্শন। এর আগের চ্যাপ্টারে আপনারা শুনেছিলেন চিলেকোঠা ঘরের দরজা খুলতেই আমরা মানুষের কাটা হাত পা মাথা দেখতে পাই এবং অশরীরী প্রেতাত্মার কথায় জানতে পারি যে রাসবিহারী কাকা আসলে এক কাপালিক, সে নরবলি দেয় এবং বুবাই আর চন্দনা কাপালিকের লোকের সঙ্গে এক ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়। আর এদিকে আমি অগ্রসর হই কাপালিককে শেষ করার উদ্দেশ্যে। তারপর আমি বহু কষ্টে এগোতে লাগলাম। যত এগোচ্ছি সুড়ঙ্গটা যেন তত ছোট হয়ে যাচ্ছে, আর যেহেতু উপরের দিকে উঠছি তাই আরও বেশি কষ্ট হচ্ছে। উফ, এবার কি সুড়ঙ্গটা শেষ হয়ে গেল? তো সুড়ঙ্গর মুখটা একটা কিছু দিয়ে আটকানো, গায়ে যত জোর ছিল সজোরে ধাক্কা মারল। সুড়ঙ্গের ওপরে একটা ছোট্ট কাঠের দরজা ছিল, ওটা ভেঙে বাইরে বেরোয় এলাম। আর বাইরে বেরোতেই যে দৃশ্য চোখে পড়ল সেটা দেখে আমার সারা শরীর কাঁপতে লাগলো। রাসবিহারী কাকা ডোনাকে বলি দিয়ে দিয়েছে। ওর কাটা মুন্ডুটা গড়াগড়ি খাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। আর শরীরে হয়তো তখন একটু প্রাণ ছিল, ওটা ছটফট করছিল। কি বীভৎস নারকীয় দৃশ্য! এর আগে এমন পরিস্থিতির সম্মুখীন আমি হইনি। এবার রাসবিহারী কাকা আমার দিকেই তেড়ে এলো আর বলল, কিরে, আজ তুইও মরবি, তোকেও বাঁচাতে পারবে না কেউ। আর তোর সব বন্ধু বান্ধবীরা, ওরাও মরবে। আর এমনিতেই আমি মহা শক্তিশালী হয়ে গেছি, আর কেউ কিচ্ছু করতে পারবে না আমাকে। আমার কিছু করার আগেই রাসবিহারী কাকা এসে আমার গলা টিপে ধরল। লোকটার গায়ে বীভৎস জোর, আমার গলা ধরে শূন্যে উঁচুতে তুলে ধরলো। আর সাথে সাথেই কাকা যেন একটা কারেন্ট শক খাওয়ার মতো খেয়ে ঠিকরে পড়ে গেল। এবার আমার অশরীরী বোনের তীব্র তিরস্কার শুনতে পেলাম। আজ তোমাকে আমি ছাড়বো না। কাকা এবার নারকীয় দৃষ্টিতে আমাদের দিকে তাকালো আর বলল, আচ্ছা, তাহলে আমি আর দুধে দেখছি একসাথে মিশে গেছে। ভালোই হলো, আজ দুটোকে একসাথেই শেষ করব। এমনিতেই আমার সাধনা শেষ, আর কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ানক দানবের আবির্ভাব হবে। এই বলে তার কমণ্ডলু থেকে মন্ত্র পড়ে জল ছুঁড়ে দিল ছায়ামূর্তির দিকে। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি তীব্র চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। এবার কমণ্ডলু থেকে জল বের করে হাতে নিয়ে মন্ত্র করতে আরম্ভ করলো। এবার সেটা হয়তো আমার দিকেই নিক্ষেপ করবে। ঠিক তখনই একটা গুলির শব্দ পেলাম, আর তার কমণ্ডলুটার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। মন্দিরের সদর দরজায় দাঁড়িয়ে আছেন একজন ইন্সপেক্টর, আর সে বলল, একদম চালাকি করার চেষ্টা করবেন না, আমার টিপ কিন্তু অব্যর্থ। রাসবিহারী কাকা রিভলভারটা ছিনিয়ে নিল। আমি যেই এগোতে গেলাম, রিভলভার হাতড় দিয়ে আমাকে একটা মুখে মারল। সঙ্গে সঙ্গে মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে আরম্ভ করলো। এগোতেই ওর মুখেও এক রিভলভারের এক হাতল পড়ল।
সনির জন্য থতমত খেলেও নিচু হয়ে ঘুরে কাকার তল পেটে একটা লাথি মেরে দিল। কাকা আমার দিকে সরে আসতে আমি একদম সজোরে রোমান রিন্সের একটা সুপারম্যান পাঞ্চ ঝেড়ে দিলাম কাকার মুখে। ব্যাস, ঘুষির চোটে কাকার দুটো দাঁতও পড়ে গেল। এবার শুরু হলো সামধরা। হঠাৎ এইসব হতে হতেই একটা বিকট হাসি। দেখলাম মন্দিরের এক কোণ থেকে একটা 10 ফুট লম্বা দানব বেরিয়ে আসছে। দানবটাকে দেখে আমরা প্রায় এক অবস্থা। আমি ভাই, এই মন্দিরের কোথাও একটা মা কালীর মূর্তি লুকানো আছে, আর একটা মহাদেবের ত্রিশূল, আর ওই ত্রিশূল দিয়েই বধ হবে এই শয়তান দানবটা। এতক্ষণে দানবটা আমাদের কাছে এসে গেছে, গিয়ে একটা ধাক্কা মারলো আমাদের দুজনকে হাত দিয়ে। দুজনেই প্রায় উড়ে গিয়ে এক কোণে, আর আমি এক কোণে গিয়ে পড়লাম। উফ, দানব এগিয়ে গেল। ঠিক তখনই আমার সামনে আশ্চর্য রকমভাবে সেই স্বপ্নে দেখা শুভ্র ডানাওয়ালা পরীর আবির্ভাব হলো। আর সে মধুর কণ্ঠে আমাকে বলল, ওই যে দেখো দেখো, তোমার পাশে একটা বেদি আছে। ওই বেদির থেকে পাথর সরা। তাহলে দেখতে পাবে মা কালী মূর্তি। আর তার পাশে সেই ত্রিশূলটা, যেটা দিয়ে বধ হবে দুষ্ট দানবটা। এই কথাটা বলেই সেই শুভ্র ডানাওয়ালা পরী কোথায় যেন উধাও হয়ে গেল। আমি দেখলাম আমার পাশে একটা বেদি আছে। ওই বেদির ওপর থেকে পাথরটা বহু কষ্টে সরিয়ে ফেললাম। আশ্চর্য হয়ে দেখলাম ঝলমল করছে সোনার মা কালী, আর তার পাশেই রাখা ত্রিশূলটা। আমি বললাম, জয় মা কালী, জয় বাবা মহাদেব। আমি ত্রিশূলটাকে হাতে তুলে নিলাম। এদিকে দানবটাও দেখছি আমাদের কাছে দিকে এগিয়ে আসছে। আমি দানবের পায়ের ফাঁক দিয়ে চট করে গলে তার পিছনে চলে গেলাম। আমি বললাম, ফিনিশ ইট। এই বলে আমি একটু দূর থেকে ত্রিশূল হাতে ছুটে আসতে লাগলাম আর লাফ দিলাম। উপর ভর দিয়ে আমি একটু শূন্যে লাফিয়ে উঠলাম, আর হাতের কায়দায় আমাকে ওপরে ছুড়ে দিল। আমি একদম লাফিয়ে উঠে শূন্যে ভেসে ত্রিশূলটাকে দানবের বুকে গেঁথে দিলাম। দানবটা একটা তীব্র চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে মেন কালপিট মিস্টার রাসবিহারী কাপালিক আমাদের পেটনের চোটে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। কাজ এখনো শেষ হয়নি। এই শয়তানের মূর্তিটাকে আমাদের ভেঙে ফেলতে হবে, কিন্তু কিভাবে এই বড় মূর্তিটা ভাঙবো? চাপ নিস না ভাই, আমি আছি। এই বলে ও ছুটে বাইরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো হাতে একটা পেটো বোম নিয়ে। পেটো বোম ছুঁড়ে মারলো সেই শয়তানের মূর্তির দিকে। বিভৎস একটা শব্দে শয়তানের মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল। চল বাইরে আয়, এবার এই কাপালিককে আমি মজা দেখাবো। বলেই রাসবিহারী কাকার মাথার চুলের মুঠি ধরে টানতে টানতে টেনে হিজড়ে তাকে মন্দিরের বাইরে নিয়ে গেল। আমি আমার ব্যাগটাকেও তুলে নিলাম, যেখানে সেই অশরীরী আত্মার মরার খুলি আর হাড়গুলো আছে। বাইরে বেরোতেই দেখি চন্দনা, বুবাই, কৌশিক, কৌশানী, অনুশ্রী সবাই চলে এসছে। আর সাথে ওটাকে দিদি বলল, আমি এখানকার থানার অফিসার ইনচার্জ। আর সঙ্গে সঙ্গে বলল, স্যালুট ম্যাডাম, বলে একটা স্যালুট করলো। এবার দিদি বলতে আরম্ভ করলো, এখানকার লোকেরা দিন দিন গায়েব হয়ে যাচ্ছিল, তাই আমি আমার ইন্সপেক্টর আর কয়েকজন কনস্টেবলকে নিয়ে আসি এখানে তদন্ত করার জন্য। ওদের দল ভারী হওয়ায় আমরা পেরে উঠি না। আমাদের মধ্যে এক ভয়ানক মারপিটের আবির্ভাব হয় এবং সেই মারপিট করতে করতে
আমি একজনকে তাড়া করে নিয়ে চলে যাই, আর এদিকে অলরেডি মারপিট শুরু হয়ে গিয়েছিল। তারপর দিদি বলল, তারপরে ওদের দল ভারী হওয়ায় আমরা পেরে উঠি না, আর এই যে মন্দিরের তলায় আমরা ছিলাম, আটকে রেখেছিল আমাদের, এইটা হচ্ছে পুরোটাই একটা জাল নোট ছাপার আড্ডাখানা। আর এইখান থেকে অলরেডি 4 বস্তা জাল নোট আমরা উদ্ধার করেছি। 4 বস্তা! আমার তো চোখ ছানা বড়া। যাই হোক, দিদি আরও বলতে আরম্ভ করলো, আর এই যে এই জাল নোটগুলো বিজনেস অনেক দিন থেকে হয়ে আসছে, আমরা কিছুতেই ধরতে পারছি না যে এই লোকগুলোকে কিভাবে ট্রেস করা যায়। তাই আমরা এখানে এসছিলাম ডেরা ডালতে, কিন্তু এখানে এসেও আমরা বিপদে পড়ে যাই। আমরা লক্ষ্য করি এই জঙ্গলের ভিতরে একটা বাংলো রয়েছে, আর আমরা সন্দেহ করি এই বাংলোর মধ্যেই কিছু একটা আছে, আর লক্ষ্য করি যে ওই বাংলোতে কারা যেন এসেছে। আমি সেই সুযোগটাই নিয়েছিলাম। আমি বললাম, তাহলে সেই দিনকার সেই ছায়া মূর্তিটা আমাদের সত্যি? মানে আমরা এখানকার পুরো ঘটনাটা খুলে বললাম। আলটিমেটলি ঘটনাটা এটাই দাঁড়ালো যে এই রাসবিহারী হচ্ছে মেন কালপিট। এ হচ্ছে একাধারে কাপালিক, জাল নোট, মানুষের ব্লাডের স্মাগলিং এবং বলি দেওয়া, মানে সব কিছুরই মূল কর্ণধার। আমি বললাম, ডোনাকে আমরা হারিয়েছি রে, ওই কাপালিক ওকে বলি দিয়ে দিয়েছে। ওর লোভের কারণেই আজকে ওর মৃত্যু ঘটলো, তাই অতি লোভ করা ভালো নয়। ও লোভে এত অন্ধ হয়ে গিয়েছিল, ওর কাছে বন্ধুত্বের থেকে গুপ্তধনের দাম বেশি হয়ে গিয়েছিল। লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো, আর এই যে জানোয়ারটা, এর নামে একটা কড়া চার্জশিট রেডি করো। একে আমি একদমই ছাড়ব না। বন্ধুরা, আমার এখনো একটা কাজ বাকি আছে। কি কাজ রে? ভুলে গেলি? আজ রাখি পূর্ণিমা, আর আমার অশরীরী বোনকে দেওয়া কথা রাখতে হবে। আমি ব্যাগ থেকে সেই মরার খুলি আর হাড়গুলো বের করলাম। মন্দিরের পাশ থেকে কিছু কাঠ সুন্দর করে নিয়ে একটা চিতা সাজালাম, আর তাতে আগুন দিলাম। আর আমার সাথে সাথে বুবাইও দেখলাম আমার সঙ্গে সহযোগিতা করছে। বেশ কিছুক্ষণ সেই মরার খুলি আর হাড়গুলো জ্বলার পর হঠাৎ সেই চিতার ঠিক একটু উপরে দেখলাম বাতাসে একটা ছোট্ট 14 থেকে 15 বছরের বাচ্চা মেয়ের প্রতিচ্ছবি ভেসে উঠল, আর সে সুন্দর কণ্ঠে বলল, দাদা, শুভ রাখি পূর্ণিমা। বলেই সেই প্রতিচ্ছবিটা বাতাসে যেন মিলিয়ে গেল। অলরেডি আমার চোখে জল চলে এসছে। আমি কেঁদে উঠলাম, বোন। ভাই, যখন ওই দানবটা আমার কাছে চলে এসেছিল, তুই উপর দিকে হাঁ করে কি দেখছিলিস রে? আমার এদিকে অলরেডি জীবন চলে যাওয়ার মতো অবস্থা। আমি হাঁ করে ওপর দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, আমার স্বপ্নে দেখা সেই পরী। পরী? হ্যাঁ, পরী। ওই পরীর জন্যই আমি আর তুই প্রাণে বাঁচলাম রে। ওই পরীটাই বলে দিয়েছিল মা কালীর মূর্তি আর ত্রিশূলটা কোথায় লুকানো আছে। সবাই তো অবাক হয়ে গেল, তুই সিরিয়াসলি পরী দেখেছিস? আমি বললাম, হ্যাঁ রে, নইলে ওই মা কালীর মূর্তি আর ত্রিশূলটা কোথায় লুকানো আছে এটা আমরা এত সহজে খুঁজে পাবোই কি করে? সবাই এক গভীর চিন্তার মগ্ন হলো। আমি বললাম, এখনো আর একটা ছোট্ট কাজ বাকি আছে। ওই মা কালীটাকে প্রতিষ্ঠিত করতে হবে ওই মন্দিরে।
সত্যি এই পুরীর জন্য এই যাত্রায় কিন্তু বেঁচে গেলাম। কিন্তু সবাই যেমন ভাবনায় মগ্ন হলো, আমারও তেমন মাথায় চিন্তা বেড়ে গেল। ওই পুরীর সাথে আমার সম্পর্কটাই বা কী, আর ও কেন আমাকে বাঁচাতে এলো? স্বপ্নে দেখা পুরী কি করে বাস্তবে দেখা দিল? তবে কি এটা এক নতুন রহস্য? শুনছিলেন সাসপেন্স থ্রিলার হরর স্টোরি অভিশপ্ত বাংলো রহস্য। গল্পের লেখক আমি সুমন প্রামাণিক, গল্প পাঠে আমি সুমন প্রামাণিক, গল্পের বিভিন্ন চরিত্রের ভয়েস আমার এই ছোট্ট প্রচেষ্টাটিকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনাদের সাপোর্ট একান্তভাবেই কাম্য। আর এই রকম সাসপেন্স থ্রিলার হরর স্টোরি শোনার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও।